স্টার্ট রেকর্ডিং। আচ্ছা, এখন যে কাজটা আমরা করতেছি, যে মহিবুল্লাহ একটা লেখা লিখছে, এখন এটাকে আমরা রিভিউ করব। অ্যান্ড যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে বা যে কোনো কিছু শেখার ক্ষেত্রে শেখা বা লেখাটা যত গুরুত্বপূর্ণ, রিভিউ করাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বোঝাটা যে কি কারণে এটা ভালো হয়েছে বা কি কারণে এটা ভালো হয় নাই। তো খেয়াল করেন দুইজনেই, হ্যাঁ, এটা যদিও মহিবুল্লাহ লিখছে, বাট এই মাহিমও খেয়াল করেন, আর দাবিক যখন ভবিষ্যতে দেখবেন আপনিও খেয়াল করেন। যাই হোক, তো এখানে স্টুডেন্ট স্টাডি। আচ্ছা, এটা কিসের দিছিলাম, এই কি বলে 3 পৃষ্ঠার মহিবুল্লাহ? একটা পিডিএফ দিছিলেন ওই যে ই ই করে বড় করে লেখার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো আমি দিছি, বাট হচ্ছে যে এই দ্য বয়েজ রান। ও আচ্ছা, হ্যাঁ, স্টুডেন্ট এতটুকু হচ্ছে একটা সম্পর্কে ব্রিফ করে কথা বলতে এতটুকু বলছে। এতটুকু হচ্ছে একটা সেন্টেন্স। নাইম, খেয়াল করেন, এই যে এতটুকু কিন্তু একটা সেন্টেন্স, পরিপূর্ণ সেন্টেন্স। কারণ একটা সেন্টেন্স হতে গেলে আমরা কি জানি, একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে। তো এখানে একটা সাবজেক্ট আছে, স্টুডেন্ট, এবং স্টুডেন্টরা পড়তেছে। তাহলে এতটুকু কিন্তু এই মাত্র দুইটা শব্দ কিন্তু একটা বাক্য, পরিপূর্ণ বাক্য, রাইট? তো এখন আম, অনেক সময় 10টা শব্দ মিলে একটা বাক্য নাও হইতে পারে, কিন্তু এখানে দুইটা শব্দই বাক্য, কারণ একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এবং এই সেন্টেন্সের কাজও শেষ হয়েছে। তো আমরা আগের ক্লাসে শিখছি যে সেন্টেন্স বড় করতে হলে কি করতে হয়, বৈশিষ্ট্য দিতে হয়। আমরা হয় এটার সম্পর্কে বৈশিষ্ট্য দিব, অথবা এটার সম্পর্কে বৈশিষ্ট্য দিব। তো এখন দেখি মাইন কি লেখছে, সরি, কি বলে মহিবুল্লাহ কি লেখছেন। দ্য হার্ড ওয়ার্কিং অ্যান্ড অ্যাম্বিশিয়াস স্টুডেন্টস অফ ব্রাদার নাজমুল, ও আচ্ছা, ঠিক আছে, ইজ স্টাডিং টু অ্যাচিভ, অ্যাচিভ বানান ভুল, একটা ই থাকার কথা, অ্যাচিভ আ গুড ব্যান্ড ইন আইএলস। আচ্ছা, তাহলে মহিবুল্লাহ এই বলেন তো এখানে যে দুটা ভুল দাগাইছি কেন ভুল হয়েছে? নাজমুল স্টুডেন্টস স্টুডেন্টস সাথে আর হবে এটা, ওটা ভাই স্টুডেন্টই হবে। হুম। অ্যাম্বিশিয়াস স্টুডেন্ট ওটা মনে হয় স্টুডেন্টস বলে লিখে ফেলছি। এই দেখেন, এখানে তো সাবজেক্টটা ছোট, তাই না? মানে এতটুকু একটা সাবজেক্ট, এখানে কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় সাবজেক্ট হচ্ছে প্লুরাল। তো যখন আমরা সাবজেক্টটাকে বড় করি, তখন অনেকে কনফিউজড হয়ে যায় যে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। তো এখন আপনার সাবজেক্টটা দেখেন শুরু হয়েছে কোত্থেকে, এই এখান থেকে শুরু হয়েছে। এই যে এখান থেকে শুরু হয়ে একদম আহ এই যে অফ অফ রাখ পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, লম্বা একটা সাবজেক্ট। তো এখন এই যে এতটুকু অফের আগ পর্যন্ত পড়ে কি সাবজেক্ট। এখন সাবজেক্ট যত বড়ই হোক বা ছোট হোক, খেয়াল করেন সাবজেক্ট যত বড় হোক বা ছোট হোক সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে সাবজেক্ট কি একটা না দুইটা, মানে সিঙ্গুলার নাকি প্লুরাল। তো এখানে এই যে দেখেন, এটা হচ্ছে মূলত সাবজেক্ট, একটা সাবজেক্ট এক্সটেনশন। এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, একজন স্টুডেন্ট নাকি অনেকজন স্টুডেন্ট? প্লুরাল ভাই, প্লুরাল। তো সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব কি হবে? প্লুরাল। তো তাইলে মাহিম বলেন তো এখানে আনসারটা কি হবে, যে ইজ এর জায়গায় কি হবে বলেন তো, কি লেখা উচিত মাহিম? প্লুরাল হইলে আর হবে না ভাইয়া? ভেরি গুড, এই যে বুঝছেন, হ্যাঁ আপনি জানেন এগুলো এখন। তো তাইলে এটা হবে আর, ঠিক আছে, এই জায়গায় কি হবে, আর আর হবে। তো আমরা করবো, এই যে কি বলে, এখন এগুলোর উপরে বেশি গুরুত্ব দিব না, যদিও দেখাই দিতেছি। বাট আমাদের পড়াটা ভাইয়া মোটামুটি শেষ হয়ে গেলে, ক্লিয়ার করে দিয়ে যে সিঙ্গুলার প্লুরাল এগুলো একটু দেখাই দিয়েন। হ্যাঁ, আমি এগুলার সবগুলা পিপিটি বানাইছি যাতে সুন্দর মতো বোঝা যেতে পারে। তো এই যে সিঙ্গুলার প্লুরালের উপরে রাখছি আমি, বুঝছেন তো। কি বলে, এই এই যে আজকে পড়াবো প্রেজেন্ট ক্লজ,
তো এই কিভাবে ভুলগুলো আইডেন্টিফাই করতে এগুলোর উপর রাখছি, বাট এখন এটার উপর আমি যাচ্ছি না। এখন আমি চাইতেছি যে আপনারা লেখার অভ্যাস করেন, বেশি বেশি লিখতে থাকেন, যাতে লেখার উপর আপনার কমফোর্টেবলনেস আছে। ঠিক আছে? আহ যেমন ক্রিকেটাররা যখন নতুন কোনো শট শিখে, ধরেন যে একটা শট আছে খুব পিছন দিকে ঘুরে মারতে হয়, তো ও যদি ভয় পায় যে পিছনে ফিল্ডার আছে, হ্যাঁ, এই জন্য মারবো না, তাহলে তো জীবনে মারতে পারবে না। ওরা কি করতে হবে? প্র্যাকটিস করার সময় মারতে হবে বারবার, একবার, দুইবার, 10 বার, 20 বার, 100 বার, তখন ওরা কিছু মারতে পারবে। সো হোয়াট আই এম ডুইং, আমি চাই যে আপনারা বেশি বেশি লেখেন, ভুল হোক সঠিক হোক লিখতে থাকেন, লিখতে লিখতে আস্তে আস্তে ইম্প্রুভ হবে। যাই হোক, তো পরেরটা দেখি। পরেরটা আছে দ্য বয়েজ রান। তাহলে বলেন তো মাহিম, এখানে যে দা বয় সাবজেক্ট ভাই, আছে, হ্যাঁ, দ্য বয়েজ, বয়েজ কি সিঙ্গুলার না প্লুরাল মাহিম? প্লুরাল ভাইয়া। ভেরি গুড। আচ্ছা, দ্য ইয়াং অ্যান্ড হেলদি বয়। তো দেখেন মাহিম, খেয়াল করেন, মহিবুল্লাহ কিন্তু এখানে দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করছে, যে হুম ছেলেরা কি ইয়াং এবং ছেলেরা হেলদি। চাইলে কিন্তু এখানে হুম আরো 5-6টা বৈশিষ্ট্য অ্যাড করা যেত। হুম। ঠিক আছে? ভাই যেমন আমরা লিখতে শুধু পারতাম যে বয় এক বয়। বয়। আচ্ছা, ঠিক আছে। শু- শুধু বয় যদি হয়ে থাকে তাহলে এটা কিন্তু পাস্ট ফর্ম হয় আর কি। রানের এই এটা কিন্তু পাস্ট ফর্ম, ভি টু আর কি। তো ভি টু লেখা ভুল নাই, আপনি লিখতে পারেন দ্য ইয়াং অ্যান্ড হেলদি বয় অফ ব্রাদার মাহিম ran away with his রানওয়ে। সরি from his home। হ্যাঁ, ঠিক আছে, ফাইন। মাহিম, আপনার কি সেন্টেন্সটা বুঝতে কোনো সমস্যা আছে? না ভাইয়া, আমি বুঝতে পারছি। সেন্টেন্সটা আছে অতীতকালে, হ্যাঁ, রান, ran, রান, এই যে রান, আর এন, রান, রান, এই যে ভি 1, ভি 2, ভি 3। ঠিক আছে? তো অতীতকালে আসছে, যাক ওটা কোনো সমস্যা না। তো এবং এখানে আমরা সাবজেক্ট একটাই, সাবজেক্ট কিন্তু একটাই, খেয়াল করে, জি। ভয় তো একজনই, and ওর যতগুলো বৈশিষ্ট্যই থাকুক, এখানে আমরা যদি আরো 10টা বৈশিষ্ট্য লিখি, যে দা ইয়াং, দা স্মার্ট, দা হ্যান্ডসাম, যতগুলাই লিখি, আসলে তো একজন সম্পর্কে বলা হচ্ছে। সুতরাং এই জন্য এই যে এটা সিঙ্গুলার। চিলড্রেন প্লে, দা ইয়াং, সো দ্য লিটল অ্যান্ড স্মার্ট। এই মহিবুল্লাহ, এগুলো কিন্তু টিচাররা ভুল ধরতে পারে। হ্যাঁ, এই যে আপনি বড় হাতের, আমি বলছিলাম মনে হয় প্রথম দিন, এগুলো খেয়াল করে দেখুন। যেটা করবেন সবসময় মহিবুল্লাহ, শুরুর আগে এবং শেষে, শুরুর আগে এবং পরীক্ষা শেষে আপনাকে অবশ্যই রিভিশন দিতে হবে। যাই হোক, দ্য লিটল অ্যান্ড স্মার্ট চিলড্রেন, এটা ভুল। চিলড্রেন শব্দটা হচ্ছে অটোমেটিক প্লুরাল। চিলড্রেন মানে শিশুরা, চিলড্রেন মানে কিন্তু শিশু না, চাইল্ড তো শিশু, আর চিলড্রেন মানে শিশুরা। তো এটা অটোমেটিক প্লুরাল, তো এটার সাথে কখনো অ্যাজ ওয়াইজ বসবে না। দ্য লিটল অ্যান্ড স্মার্ট চিলড্রেন অফ আওয়ার এরিয়া প্লেস। আচ্ছা, এটাও তাহলে ভুল। হ্যাঁ, তাহলে বলেন তো মাহিম, এই যে এটা কেন ভুল হইলো, এই যে প্লেসটা? এটা তো সিঙ্গুলার ভাইয়া, তাই এটা ভুল হয়েছে, কারণ ওই এস যোগ করছে তো। এটা আসলে মানে এখানে সাবজেক্টটা কি বলেন তো, সিঙ্গুলার নাকি প্লুরাল? আগে বলেন সাবজেক্ট কে। সাবজেক্ট তো ভাইয়া সিঙ্গুলার। সেটা তো না, সাবজেক্ট সিঙ্গুলার না, তার আগে বলেন সাবজেক্টটা কে। চিলড্রেন প্লে। কাদের সম্পর্কে বলা হইতেছে? চিলড্রেন, ভেরি বাচ্চাগুলো। গুড। ও, সিঙ্গুলার না ভাইয়া, প্লুরাল। হ্যাঁ, তা আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হইলে তখন এস বাই এস বসে। তো এটা এস তো বাই। থার্ড পারসন, কিন্তু এটা তো সিঙ্গুলার না, এটা প্লুরাল। তাহলে এটা কি হুম। হবে? প্লেই থাকবে। প্লেড। মানে এটা শুধু প্লেই হবে আর কি, এই যে এটা যা প্লে আছে হবে না। তাই হবে। হ্যাঁ, শুধু প্লে হবে, প্লেস হবে প্লে না। হবে। হুম। ঠিক আছে? তাহলে মহিবুল্লাহ, এনি কনফিউশন কি কারণে ভুল হয়েছে? না ভাই, বুঝছি। হুম, আচ্ছা, তারপরে এখানে পিপল ট্রাভেল, দ্য রিচ পিপল অফ আওয়ার কান্ট্রি অফেন ট্রাভেলস। তাহলে মাহিম বলেন তো, এখানে আমরা দাগ দিছি কেন? ডিফারেন্ট কান্ট্রি ইন ভেরিয়াস অকেশনস। ট্রাভেল হবে না? হ্যাঁ, ট্রাভেল হবে। কেন ট্রাভেল হবে? Travel- এখানে পিপল ট্রাভেল লেখা, ওই একটু আগেই তো বললেন। সেটা তো বলছি, মানে আপনি গ্রামারের ভাষায় বলেন কেন এটা ভুল। এটা পিপল মানে বহু, থার্ড পারসন সিঙ্গুলার। পিপল কি একজন নাকি অনেকজন? অনেকজন। তাহলে এটা হচ্ছে প্লুরাল।
প্লুরালই তো, সেটাই বললাম ভাইয়া। হ্যাঁ। তো এটা শুধু ট্রাভেল হবে। আচ্ছা, হুম। আচ্ছা মহিবুল, এটা কি লেখছেন? দা ইয়ঙ্গার ডটার। এটা কি ইয়ঙ্গার মহিবুল্লাহ? জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে ভুল। হ্যাঁ, আহ এইটার ইয়াটা হচ্ছে এরকম, ওয়াই ও ইয়ং। বুঝছেন কি বলেছে? ইয়াংগেস্ট হবে ভাই। কি হবে? ইয়াং। ইয়াংগেস্ট। এখানে হয় ইয়াং হবে অথবা ইয়াঙ্গেস্ট। ঠিক আছে, যেকোনো একটা হবে, কিন্তু ইয়াঙ্গার হবে না। ইয়াঙ্গার হলে কম্পারেটিভ বোঝায়, যে কারোর সাথে তুলনা করা হয়েছে। দা ইয়াঙ্গার, সরি, দা ইয়াং অথবা ইয়াঙ্গেস্ট ডটার অফ দাবিক, হু ইজ আ গুড সিঙ্গার, সিংস এভরি ডে ইন হার ব্যালকনি। এটা খুবই চমৎকার শব্দ, সেন্টেন্স হয়েছে। এখানে একটু ভুলে গেছে। আচ্ছা, আপনি কি এটা বুঝে বুঝে লেখছেন তো? এখানে কোন জায়গায় কি আছে মহিবুল্লাহ? জি ভাই। ওকে, ভেরি গুড। আচ্ছা, দে হেল্পড। ভাই এদিকে ইয়াং অথবা ইয়াংগেস্ট লোকের ইয়াঙ্গার ডায়লগ লাগে আবার একটু বুঝিয়ে দিবেন। এখন দাবিকের একজন, আহ এখানে যদি কারোর সাথে তুলনা করা বোঝাইতো, হ্যাঁ, মানে ইয়াং হচ্ছে যেটা বলে সিম্পল, আর এটা হচ্ছে কম্পারেটিভ, এটা হচ্ছে কি বলে সুপারলেটিভ। আপনারা ডিগ্রি পড়ছিলেন ছোটবেলায়, হ্যাঁ? সো সিম্পল কম্পাউন্ড, সরি, সিম্পল পজিটিভ ভাই। কম্পারেটিভ, হ্যাঁ, পজিটিভ, তারপর হচ্ছে কম্পারেটিভ, আর হচ্ছে সুপারলেটিভ। ওই যে তো ডুডির ডানের মতো। ডু ডিড ডান একটু ডিফারেন্ট জিনিস। যাই হোক, এখানে হচ্ছে আমরা আহ, দাবিকের হয় একজন মেয়ে থাকবে অথবা হচ্ছে অনেকগুলো মেয়ে থাকবে, ঠিক আছে? তো যদি দুইজন থাকে, দুজনও থাকতে পারে, কিন্তু দুইজন থাকলে হচ্ছে তুলনা বোঝায়। তো এখানে আমরা হয় ইয়াং লিখবো অথবা ইয়াঙ্গেস্ট লিখবো আর কি। এখানে ইয়াঙ্গার লিখলে আরেকজনের নামও উল্লেখ করা উচিত। মানে ভাই পার্থক্য করার ক্ষেত্রে কম্পারেটিভ ভাবে করবা। ইয়াং আর ইয়াংগেস্ট এর ক্ষেত্রে হলো একজন যদি কথা উল্লেখ করতে ইয়াং অথবা ইয়াংগেস্ট বসবে। হ্যাঁ, আসলে ইয়াঙ্গেস্ট বসে হচ্ছে যে কখন, যে ওর অনেক, দুইজনের বেশি যখন থাকে, যে ওর অনেকগুলো মেয়ে আছে, এর মধ্যে সবচেয়ে ভালো বা খারাপ যেটাই হোক, সেটা হচ্ছে যে ইয়াঙ্গেস্ট। দুইজনের বেশি তুলনা বোঝালে তখন হচ্ছে সুপারলেটিভ হয় আর কি। আচ্ছা, দে হেল্পড দ্য প্যাসেঞ্জার্স অফ হানিফ পরিবহন। এই যে এটা হচ্ছে যে নাম, পুরোটাই নাম। হ্যাঁ, এটা একটা নাম, এটা একটা নাম, এটা বড় হতে হবে। আচ্ছা, হু ওয়ার crushed by another bus while crossing that bus got helped from the local people in the accident spot. বলেন তো মহিবুল্লাহ, কি বলেছে? লোকাল পিপল হবে ভাই। হুম, আপনার কিন্তু লেখার ধরন ভালো, কিন্তু এরকম ভুল করলে মানে টিচার নাম্বার না কেটে পারবে না। ওই ভাই ঘুরে আর গলত। হুম, না, এটা গোড়ায় গলদ না, এটা হচ্ছে যে ইয়ার মতো আর কি, মানে বলে না পতাশা মুখে পাকাটা, এই সামান্য ভুলের জন্য কিন্তু পুরো 1 নাম্বার যাবে। The teachers, the most respectful and founder, the most respectful, আচ্ছা ঠিক আছে, and founder of IELTS Parrot, 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 Mr. Nazmul, এটা বড় হাতের, এটা বড় হাতের হবে, teaches us IELTS related things every day. Very fine. পাঞ্চুয়েশন ক্লাসটা আমি লাস্টে রাখছিলাম, মনে হইতেছে এটা শুরুতে নিয়ে আসা উচিত। কি ভাই? আপনার বাসা পাঞ্চুয়েশন ক্লাস, আপনি একটা কাজ করবেন, আপনার বাসায় এইচএসসির বই আছে তো নাকি, বা এসএসসির? জি ভাই আছে। আপনি একটু কষ্ট করে ওটা বের করবেন, ওখানে দেখবেন একটা চ্যাপ্টার আছে পাঞ্চুয়েশন।
ওই যে কমা কখন বসে, ফুল স্টপ কখন বসে, বা কোনটা বড় হাতের হয় কোনটা ছোট হাতের হয়, এই নিয়মগুলো জাস্ট একবার একটু দেখবেন। তাইলে হচ্ছে যে ভুলটা একদম কমে যাবে। জি ভাই, পিসিটা সমস্যা আমার কাছে ভাই। ইয়া নাই, এই কি বলে, চৌধুরী হোসেন বা হচ্ছে যে নবদূত। আছে ভাই, আছে। আচ্ছা, আপনার কাছে যেটা ভালো লাগে একটা থেকে পড়লেই হয়েছে, সমস্যা নেই। আচ্ছা ভাই। দ্য বার্ডস অফ নর্দার্ন আমেরিকা ভিজিটস আওয়ার কান্ট্রি ডিউরিং সামার সিজন ইন আওয়ার। আচ্ছা, এই জায়গাতে এটা কি জন্য দাগ দিয়েছে তা তো বুঝছেন নাকি? জি, জি ভাই, বুঝছি। আর এটাও হচ্ছে যে হবে না। সামার সিজন হবে শুধু, ইন আওয়ার কান্ট্রি হবে না। আর ইরাও কান্ট্রিতে একবার হয়েছেই, আরেকবার কি জন্য আসবে? বুঝছেন, ভাই মানে দেখুন একবার তো তো লেখছে। পরের লাইনটা যেটা কেটেই ছিল ঠিক আছে নাকি? বিকজ ইন দ্যাট টাইম দ্যাট দেয়ার টাইম। কান্ট্রি ইজ fully loaded with ice everywhere. হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, সমস্যা নেই। যাক, এইটা হচ্ছে একটা ভুল, আর এটা হচ্ছে যে দুইবার কান্ট্রি আসছে আর কি। আচ্ছা, দাবিক ওয়ান্স, এস ইউ ডাবল সি, এস ইউ ডাবল সি কিন্তু এস ইউ ডাবল সি ডাবল এস। একটা খাতা বানাইতে বলছিলাম ভাই, বললা বুঝছেন। অথবা যে খাতা লেখেন ওই খাতা লাস্টে আপনি বানানগুলো লিখে রাখবেন, যেগুলো বানান ভুল হবে। জি ভাই। দ্য ভাই ইয়াং। একটু পিরিয়ডটা দেখাই দিন, ওই যে বলছিলেন, ওই যে এই যে ওই যে ভাই যে এই যে আহ, ই ট্র্যাকিং এর জন্য ভাই যে ই দিছিলেন, পিরিয়ডটা দিছিলেন, ওটা তো দেখাবেন বলছিলেন ভাই। বুঝতে পারি নাই। ওই যে ভাই, ওই যে প্রতিদিনের ভাই যে পরীক্ষা দিয়ে নাম্বার গুলা লেখা রাখার যে দিছিলেন না, পিডিএফটা দিছিলেন না, ওটা তো বলছিলেন এডিট করাটা ভাই দেখাবেন, ওটা তো গত ক্লাসে দেখাইতে মনে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। এটা হচ্ছে এই টপিকটা শেষ করার পরে দেখা দিচ্ছি। আচ্ছা, জি দ্য ভাই। ইয়াং ড্যাশিং হার্ডওয়ার্কিং অ্যান্ড প্রেস্টিজিয়াস স্টুডেন্ট অফ ব্রাদার নাজমুল দাবিক, who wants to be successful. আচ্ছা, এই সেন্টেন্সটা ভুল হয়েছে। এখানে হচ্ছে যে এতটুকু পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ। দাবিক, হু ওয়ান্টস টু বি সাকসেসফুল বাই গোয়িং টু অ্যাব্রোড, মানে সেন্টেন্সটা শেষ হয় নাই, বুঝছেন। যে দাবিক যে কিনা বিদেশে যেতে চায় সাকসেসফুল হওয়ার জন্য, তাহলে সে কি, এরকম একটা জিনিস থেকে যায়, কিন্তু সেন্টেন্সটা শেষ হয় নাই। তো এখানে লেখা যেত যে দাবিক ওয়ান্টস টু বি, যে হুটা বাদ দিলেই হবে, হুটা বাদ যাবে। তাহলে দাবিক ওয়ান্টস টু বি সাকসেসফুল বাই গোয়িং টু অ্যাব্রোড। ভালো কথা, এই অ্যাব্রোডের আগে টু হয় না, মানে দিতে হয় না আর কি। কেন ভাই? কিছু কিছু শব্দ আছে, যেমন হচ্ছে অ্যাব্রোড, তারপর হচ্ছে যে হোম, এগুলোর আগে টু দিতে হয় না। এখন ধরেন সাধারণত আমরা টু ইউজ করি হচ্ছে যে কোথাও যাওয়া বোঝাইতে, যে আই ওয়ান্ট টু গো টু কুমিল্লা, আই ওয়ান্ট টু গো টু ইংল্যান্ড, আই ওয়ান্ট টু গো টু এনিওয়ার, হ্যাঁ। কিন্তু অ্যাব্রোড এই শব্দটার ডিফল্ট মানেই হচ্ছে যে এটার প্রতি যাবে আর কি। তো অ্যাব্রোড, তারপর হচ্ছে যে হোম, এরকম কিছু কিছু শব্দ আছে, আমি একটা লিস্ট দিয়ে দেবো মনে, যখন প্রিপোজিশন পড়াবো, তো এখানে আচ্ছা বলে ভাই। রাখতে হবে। যাক, তো এই যে ভুলটা হয়েছে এটা হচ্ছে রিলেটিভ ক্লজের ভুল, যেখানে হু হবে না। এবং খেয়াল করবেন যে সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণ হয়েছে কিনা, এটা কিন্তু পরিপূর্ণ হয় নাই, এটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্ট সেন্টেন্স, মানে ভাঙ্গা সেন্টেন্স। ওটা হবে না। মানে আপনি যদি এটা নিয়ে কনফিউশন থাকেন, তাহলে আপনি বাংলা অর্থটা চিন্তা করবেন। এতটুকু নিয়ে তো কোনো সমস্যা নাই, হ্যাঁ। কিন্তু এই যে কমার পর থেকে বাকি যেটা আছে, দাবিক যে কিনা চায় সাকসেসফুল হইতে বিদেশ গিয়ে, তো সে কি, সেন্টেন্সটা শেষ হয় নাই। যদি এমন জি লিখতেন যে ভাই, দাবিক বুঝছি। চায় বিদেশ গিয়ে সাকসেসফুল হইতে, হ্যাঁ তাইলে হইতো। এখন ওই যে আপনি যে লাগাইছেন দাবিক যে কিনা, তো এই যে কিনা শব্দটা হবে না আর কি। ইংলিশ হচ্ছে হু।
জি ভাই মাহিম, বুঝছি। আপনি যদি আমি তো রিজন গুলো ব্যাখ্যা করতেছি, তারপর যদি আপনার বোঝার কনফিউশন থাকে সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ? চল। ঠিক আছে ভাই। এরপর আছে মাহিম স্টাডিজ দ্য বিজি বাট হার্ডওয়ার্কিং and determined student of brother Nazmul. The busy but hardworking and determined determined বানান কি? MIND কি তো হবে বলতো না। ভাই? হুম, student of brother Nazmul. মাহিম এখানেও সেম বলছো। সেকশন বি, he bought a can, এক কার কার ভাই? a car। এটা ডাকতেছি কেন বলেন তো? দুইটা একসাথে এসে পড়ছে। হুম, নাম্বার কেটে যাবে টিচার। আচ্ছা, ফেরারি and ইটালিয়ান কার, এটা কেন ভুল বলেন তো? দেশের নাম হলো কি বড়াতর। Bought by Salman Rahman, the Ferrari an Italian car। এখানে একটা কমা হবে, হ্যাঁ। দ্য ফেরারি অ্যান ইটালিয়ান কার, কারণ এটা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে আসলে ছিল না। ফেরারি বট বাই সালমান খান এটা ছিল সেন্টেন্স, এটা হচ্ছে অতিরিক্ত তথ্য। এই তথ্যটা অতিরিক্ত না, যেহেতু কথার জি মাঝখানে ভাই। ঢুকেছি, এই কারণে এটার আগে একটা পজ দিতে হবে। ফেরারি জি ভাই ইতালিয়ান গাড়ি, বুঝছি। আজ যদি শুরুতে লিখতেন তাহলে কিন্তু পজ দেওয়া লাগতো না, যেমন দ্য ইটালিয়ান কার ফেরারি, তখন আর পজ দেওয়া লাগতো না। বট বাই সালমান এফ রহমান in the previous week। এখানে হচ্ছে মিস গেছে, যে এখানে এটা অক্সিলারি ভার্ব হবে ওয়াজ। মহিবুল্লাহ, এই ভুলটা কি বুঝতে পারছেন কেন এটা ভুল হয়েছে? না ভাই এটা বুঝতে পারিনি। আপনি কি ভয়েস পড়ছেন? বুঝছি ভাই। যে ভুলটা হচ্ছে ভয়েসের ভুল, হ্যাঁ। ভয়েস আমাদের সিলেবাসে আছে অ্যাক্টিভ প্যাসিভ। তো এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে ফেরারি গাড়ি, তাই না? তো গাড়ি তো আর নিজে নিজে কিনে না। গাড়ি কি নিজে নিজে গিয়ে কিনে? গাড়িকে আরেকজন কিনে। কথাটা বুঝছেন? জি ভাই বুঝছি। যেমন ধরেন ওয়ার্কাররা এই বাড়িটা বানাইছে, শ্রমিকরা এই বাড়িটা বানাইছে, তাহলে শ্রমিক হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট তো নিজে এই বাড়িটা বানাইছে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি বাড়ি শব্দটা আগে চলে আসে, অর্থাৎ আহ, কি বলে, এই বাড়িটা বানাইছে শ্রমিকরা, হ্যাঁ। তো এখানে কিন্তু বাড়ি যে সাবজেক্ট, বাড়ি কিন্তু নিজে নিজেকে বানায় নাই, বাড়িকে বানানো হয়েছে। কথা বুঝছেন? তো এটা জি বাংলাতে এত ভাই। সমস্যা না হলেও ইংলিশে এটা গুরুতর জিনিস। যেমন ইংলিশে যদি আমরা লিখি যে দ্য বিল্ডিং বিল্ডস দ্য লেবার্স, তাহলে এটা মানে কি হলো, যে বিল্ডিং বানাইছে লেবারদেরকে। ভুল না? না। ভুল। তো এখানে এই ফেরারি কার হচ্ছে সাবজেক্ট। ফেরারি কার কিন্তু নিজে নিজে কিনে নেয়, ওকে কিনা হয়েছে। তো প্যাসিভ ভয়েস থাকে এটা, যে সাবজেক্ট যে কাজ করতেছে না, সুতরাং এখানে একটা অক্সিলারি বসে এবং ভার্বের ভিত্তি হয়। এটা হচ্ছে নিয়ম একটা ভয়েস চেঞ্জের। আমি এতটুকু বললাম, ওই বিস্তারিত যখন পড়াবো তখন বলবো আর কি। জি ভাই সামনে দেখাই দিলাম। হুম। তো এটার আরেকভাবে লেখা যেত যে সালমানের রহমান বট দ্য ফেরারি কার ইন দ্য প্রিভিয়াস উইক। তো এরা যদি সাবজেক্ট বানাইতেন তখন আর ঝামেলাটা হতো না আর কি। একটু ভাই ঘুরে লেখার চেষ্টা করছি। ভেরি গুড, আপনি প্যাসিভ ভয়েস লেখা ভালো। একাডেমিক ইয়াতে প্যাসিভ ভয়েস প্রচুর ইউজ হয়। তো এটা হচ্ছে যে ঠিক মতো লিখতে হবে আর কি। যাই হোক, তো পরেরটা যে দে ওয়াস্ট আ মুভি, এই বানানটা খুব সম্ভবত ভুল। আমি ওখানে বানান জানি না, বাট এটা সম্ভবত ভুল। ওপেন, তাও দেখে নি।
মনে হয় ভাই ঠিক আছে। আমি বললাম না ভুল? ও ও ডাবল পি এন HEIMER। HEI হবে ভাই, এম দুটো দেশ। কোথাও না কোথাও ভুল তো ছিল। ওপেনহেইমার। আচ্ছা, এখানে হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, হ্যাঁ। এই যে ওপেনহেইমারের পরে অ্যান পাংচুয়েশন কমার বসো। হ্যাঁ, অ্যান অস্কার উইনিং মুভি, এটাকে আমরা বলি হচ্ছে যে ইন্টারেপ্টার। ইন্টারেপ্টার মানে যে ইন্টারাপ্ট করে কথার মাঝখানে আর কি। তো এখানে মেন সেন্টেন্স ছিল কি যে ওপেনহেইমার ওয়াজ ডিরেক্টেড বাই ক্রিস্টোফার নোলান, এটা হচ্ছে মেন সেন্টেন্স। তো এখন এখানে অতিরিক্ত তথ্য দিছে কি, অ্যান অস্কার উইনিং মুভি। ওপেনহেইমার একটা অস্কার উইনিং মুভি, পরিচালিত হয়েছিল ক্রিস্টোফার নোলান দ্বারা। এটা হচ্ছে বলার ধরন আর কি। সুতরাং এটাকে কমা দিয়ে আলাদা করতে হবে দুই পাশে। তারপরে এখানে একটা ইয়া হবে, অক্সিলারি হবে। ওয়াস্ট ভাইয়া। ভয়েসটা তাড়াতাড়ি করে দিতে হবে। ওয়াস ওয়াস বাই আস at yesterday night. We visited a place. এখানে ওয়াজ হবে তো, ওয়াজ ওই যে হবে। ভাই প্যাসেঞ্জার। প্যাসিভ ভয়েসটাও আজকে দেখেন। আচ্ছা ভাই। মাসের নামের আগে ইন হয় একদম নির্দিষ্ট সময় বুঝাইলে তখন হচ্ছে অ্যাট হয়। যেমন ধরেন যে অ্যাট 5 PM 5টা বাজে, বা অ্যাট 10 PM 10 PM, তখন হচ্ছে অ্যাট বসে। নির্দিষ্ট সময় হলে অ্যাট বসে। আর মাসের নামের আগে ইন বসে, ফর দ্য ওকেশন অফ ইন। She prepared food, the most delicious dish in our country. Fish curry was made by my mother yesterday. ঠিক আছে? I found a book, um, the famous book of J.K. Rowling, Harry Potter, uh, and the Half-Blood Prince. Okay, founded by me in our university library. আচ্ছা, এই সেন্টেন্স গুলো ঠিক আছে, হ্যাঁ, বাট অ্যাক্টিভ আর প্যাসিভ মানে এটাকে একটু অকার্ড সেন্টেন্স বলে আর কি। অকার্ড মানে একটু শুনতে কেমন কেমন লাগে আর কি। মানে এই যেই সেন্টেন্স গুলো ডিরেক্ট ইয়া লেখা যায়, যে আই ফাউন্ডেড দ্য হ্যারি পটার বুক হুইচ ওয়াজ রিটেন বাই জেকে রোলিং ইন দ্য ইউনিভার্সিটি লাইব্রেরি, এভাবে লেখা ভালো। সাবজেক্ট এই কি বলে অ্যাক্টিভ ভয়েস করা ভালো আর কি। সবসময় যে প্যাসিভ লোক এরকম না। ভাই আরেকবার বললে ভালো হয়। আমি বলছি যে এখানে যে সাবজেক্টটা আছে, বইটা হচ্ছে সাবজেক্ট আর কি। বই সম্পর্কে বলা হচ্ছে। এখন আমরা যখন ডিটেলস পড়বো ভয়েসের তখন আসবে, বাট আমি এখন হালকা করে বলি যে সাবজেক্ট অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে। মানে ধরেন এখানে আপনি বইটাকে সাবজেক্ট বানাচ্ছেন, তাই না? তো সাবজেক্ট তো ইয়াও হইতে পারতো, এই যে মি সাবজেক্ট হইতে পারতো না? যে আই, এটার সামনে আসলে কি হইতো? আই হইতো। আই ফাউন্ড দ্য বুক অফ হ্যারি পটার রিটেন বাই জেকে রাউলিং, এভাবে লেখা যেত না? যে আমি বইটা জি খুঁজে ভাই। পাইছি। মানে বাংলায় বললে আপনি বুঝতে পারবেন। আমি এখানে লেখি গেছি, আমি এখানে বাংলা লেখা যায় না। আমি হ্যারি পটারের বইটা খুঁজে পাইছি লাইব্রেরিতে। 1 মিনিট আসতেছি, দাঁড়ান।
কে ভালো করে বাইক ওই দাম হ্যালো হ্যালো ভাইয়া হোল্ড করতে বলছে। সরি আমি একটু ওই যে ফ্যামিলি ইস্যুতে গেছিলাম। যেটা বলতেছিলাম, হ্যাঁ এখন কথা শোনা যায় মাহিম? জি না, আমি বলতেছিলাম যে ধরেন আমি বাংলায় বলি আপনাকে, একটা সেন্টেন্স দুইভাবে বলা যায় যে আমি লাইব্রেরিতে হ্যারি পটার বইটা পাইছিলাম। এখন এটাতে ঘুরেও লেখা যায়, যেটা ভেবুল্লাহ লেখছে যে হ্যারি পটার বইটা যেটা কিনা জেকে রাউলিং লেখছিল ওইটা খুঁজে পাওয়া গেছে আমার দ্বারা। আমি আর একটু আসতেছি, জানান কি আমি খুবই দুঃখিত, হ্যাঁ ওই একটু ওই ইয়া রাখতেছিল আম্মা আর আব্বা। শোনা যাচ্ছে এখন? জি ভাই আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে তো একটা কথাটা ঘুরায়ও লেখা যায়, তো ঘুরায়ও লেখলে এরকম হয় আর কি, যে যে বইটা পাওয়া গেছে হচ্ছে যে ইউনিভার্সিটিতে আমার দ্বারা, এরকম হয় আর কি। আচ্ছা, মাহিম joined a course, the most renowned course of IELTS Parrot. এটা প্রায় ঠিক হয়ে গেছিল, এটা সেটা ওয়াজ হবে। এই যে এটা হচ্ছে পারফেক্ট উদাহরণ। অন 16th মে, একদম তারিখ উল্লেখ আছে, তাইলে হচ্ছে অন হবে। দাবিক লাভস মিউজিক, দ্য ট্যালেন্টেড TLENTED musician Dabik Tap loves to sing music in his free time. They cleaned the room. One of the big room. One of the হইলে biggest হয়, biggest, কারণ অনেকগুলো কথা বলা হইতেছে। One of the biggest room of our flat uh, cleaned by the sweepers. ওই যে মহিবুল্লাহ স্কুলে যেতে পড়ছিল, যেটা ওর মেমোরিতে আছে, এই কারণে ও কনফিউজড যে ওয়াজ হবে কি হবে না। আচ্ছা, we met a friend, the friend of ours.
who went to abroad 5 years ago. Jubair met us today. ঠিক আছে, সেন্টেন্সটা হইছে, হ্যাঁ। বাট এখানে জোবাইরটা আগে আনলে ভালোই তো আর কি। জোবাইর দ্য ফ্রেন্ড অফ আস who went abroad 5 years ago meet us today. আর আজকে যদি দেখা করে তাহলে তো এটা উচিত না, এটা লেখা উচিত হচ্ছে হ্যাজ মেট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর কি। যদিও মেট লিখলেও ভুল হবে না, কিন্তু হ্যাজ মেট লিখলে ভালো হয় যেহেতু টুডে আছে। হি ডেলিভার্ড স্পিচ দ্য ড্রেভ মানে কি আবার, দ্য ড্রেভ বয় অফ আওয়ার ক্লাস মিস্টার মাহিম delivered a speech in front of the students and professors at 9 the today's occasion. এটা কি এসে না মহিবুল্লাহ? জি ভাই। এটা কি এসে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এসেটা যেহেতু কি বলে আমরা তো এসে রাইটিং শিখছি, তো হচ্ছে যে এসেটা আমি ব্যক্তিগতভাবে দেখে আপনাকে ফিডব্যাক দিব না পার্সোনালি, হ্যাঁ। তো এখন আমরা মেইন পড়াতে চলে যাই আর কি। আর মাহিম, আপনি এখন আচ্ছা পর্যন্ত একটা এসেও লিখতে পারেন নাই। আস্তে আস্তে এসে শুরু করতে হবে আর কি। জি ভাই, আমি আগের ক্লাসটা একটু আমরা রিক্যাপ করি। ঠিকই টাইম শেষ নাকি 15 মিনিট দিয়ে বলছে। 15 মিনিট আছে, আচ্ছা ঠিক আছে। স্ক্রিন দেখা যাইতেছে? জি ভাই। লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম একটু আমরা রিক্যাপ করি, হ্যাঁ। তো আমরা শিখতেছিলাম যে কিভাবে সেন্টেন্স গুলো বড় করা যায়। তো আমরা দেখছি প্রথমে সাবজেক্ট থাকে, তারপর একটা ভার্ব বসে, তারপর অবজেক্ট থাকে। এবং সাবজেক্ট বা এগ্রিমেন্টের একটা বেসিক রুল হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। ঠিক আছে, আচ্ছা। তো তারপরে আমরা দেখছি যে আহ যে সেন্টেন্স বড় করার যে আইএলস এ যেহেতু আমাদেরকে একটু বড় বড় সেন্টেন্স লিখতে হয় বা স্ট্যান্ডার্ড ভাবে লিখতে হয়, তো একটা সেন্টেন্স বড় করার একটা ভালো উপায় হচ্ছে কি যে সাবজেক্টটাকে বড় করা। অনেকগুলো উপায় আছে, বাট এর মধ্যে একটা হচ্ছে সাবজেক্টটাকে বড় করা। তো যেগুলো আজকে মহিবুল্লাহ মোটামুটি দেখতে পারে ভালোভাবে। তারপরে যেমন এখানে আমি উদাহরণ দিয়ে দেখাইছিলাম। তো আমরা সাবজেক্টটাকে বড় করতে হলে একটা নাউন ফ্রেজ দিতে পারি, অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ দিতে পারি, হ্যাঁ। অথবা একটা লোকেশন দিতে পারি যে ওই সাবজেক্টটা কোথায় অবস্থিত, অথবা তার সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ড ইনফো দিতে পারি, যেগুলো আজকে মহিবুল্লাহ লেখছে মোটামুটি বেশ ভালোভাবে। তারপরে এক্সাম্পল দেখছি আমরা। এবং এই সেম বিষয়গুলা, হ্যাঁ, আপনারা যারা যারা লিখছেন এই সেম বিষয়গুলা কিন্তু স্পিকিং এও ট্রাই করা যায়। ঠিক আছে, চলেন আমরা ট্রাই করি একবার। মহিবুল্লাহ, আপনি একটা কাজ করেন, আপনি আহ এই কারো সম্পর্কে বলেন। ধরেন যে আপনার কি ভাই বোন আছে? জি ভাই। আচ্ছা, তাহলে আপনি আপনার যেই ব্রাদার বা সিস্টার আছে, হ্যাঁ, তার সম্পর্কে আপনি 3টা লাইন বলেন। ইংলিশে ভাই। অবভিয়াসলি। Uh, I have a twin brother who looks similar like me, who is currently studying at Kobe Nuzul College.
in honors first year. Uh, he is mainly is studying and also doing running the business of my father. He is a hardworking he is very hardworking and very honest person. আচ্ছা ঠিক আছে, তাহলে 3টা সেন্টেন্স বলছেন। এখন একটা কাজ করেন, ধরেন 3টা সেন্টেন্স থেকে আমি একটা সেন্টেন্স বানাই যে আপনার ভাই হচ্ছে যে ইউর ব্রাদার, মাই ব্রাদার ইজ আ হার্ড ওয়ার্কিং পারসন। ঠিক আছে, এখন এই যে মাই ব্রাদার এটা হচ্ছে সাবজেক্ট, তাই তো? এটাকে বড় করেন যে কোনো একটা তথ্য দিয়ে। Uh, an honest and ambitious and hardworking person, my brother. তাহলে এটা ছিল ও ডি মিসেস সেন্টেন্স, এইটা হচ্ছে সাবজেক্ট। তো মহিবুল্লাহকে বলছি যে এটাকে বড় করতে। মহিবুল্লাহ আরেকবার বলেন কি বলছেন। My brother, who is a honest, hardworking, ambitious, and smart person. মহিবুল্লাহ কষ্ট করে আরেকবার বলেন। My brother, who is a honest, hardworking, ambitious, and smart person. সেন্টেন্সটা হয় না, অর্ধেক থেকে গেছে। হ্যাঁ, মানে আমার ভাই যে কিনা একজন অনেস্ট এবং অ্যাম্বিশিয়াস পারসন, তো যে কিনা থাকাতে তার মানে ওই পাশে কিছু আছে না, যে ধরেন ইজ কামিং টুডে ইন আওয়ার হাউস। জি ভাই বুঝছি। আচ্ছা আমি একটা কিছু বিষয় বলি, যখন আপনি সাবজেক্ট বড় করতেছেন, সাবজেক্ট কিন্তু ওই যে আমি এখানে দাগাইছি ইজ, খেয়াল করেন, ইজ কিন্তু ভার্ব, তাই না? তো জি ভাই। এই ইজের আগ পর্যন্তই কিন্তু সাবজেক্ট। ঠিক আছে, তো আপনি বলছেন মাই ব্রাদার হু ইজ, তো হু দিলে তো সাবজেক্টটা বড় হইলো না, কারণ হু এর ভার্ব হচ্ছে এটা। তো আমি বলছি মাই ব্রাদারকে বড় করতে। তো মাই ব্রাদারকে কিভাবে বড় করে, তাহলে আমরা বলতে পারি মাই ব্রাদার কারেন্টলি স্টাডিং অ্যাট কবি নজরুল ইজ অ্যান, ও অ্যান তো না, ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন, ইজ আ হার্ড ওয়ার্কিং পারসন। অথবা আমি বলতে পারি মাই ব্রাদার এল্ডার দেন মি ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন। বুঝছেন মহিবুল্লাহ? জি ভাই। ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে হবে। মানে তথ্য তো দিছেন, বাট তথ্যটা ইজের আগে হইতে হবে আর কি। জি ভাই বুঝছি। তো এই জিনিসগুলো স্পিকিংও বলা যাবে। তারপর আমরা শিখছি যে ফ্রেজ ইউজ করতে হবে। ফ্রেজ, ফ্রেজ জিনিস আজকে আমরা বিস্তারিত শিখবো। ফ্রেজার ক্লজ, ঠিক আছে? তো এখানে টোটাল ভাই যে টপিক গুলো মনে করেন একটু ছোট ছোট আছে ওইগুলো একটু বই আনতে হবে, দাবি আসলে ইম্পর্টেন্ট টপিক গুলো একসাথে দিবেন। এখন এত পিছানো যাবে না তো। হ্যাঁ, আমি আমি তো সবসময় রিভিশন রিভিশন দিয়েই যাচ্ছি। দাবিকে মাত্র একটা ক্লাস মিস গেছে। জি ভাই, আজকে একটু না দুইটা। হ্যাঁ, তাছাড়া আমি তো এখন রেকর্ড দিয়ে দিচ্ছি, রেকর্ডে কিন্তু শব্দ পুরো ক্লিয়ার বোঝা যায়, ভিডিও পুরো ক্লিয়ার বোঝা যায়। তারপরে আমি তো ধরেন যে এই ক্লাসে যদিও অনেকক্ষণ বকবক করি, আসলে কিন্তু রিপিট করি তো, বা ওই যে খাতা দেখি, এই কারণে কিন্তু একটু লেট হয়। ওই হিসাবে দেখেন আমি গত ক্লাসে একটা টপিক পড়াইছি মাত্র, এখন পর্যন্ত কিন্তু নতুন টপিকে যেতে পারিনি।
এই টপিকে আছি। কি ভাই? যাই হোক, তো আমি তাহলে আমরা আগের ক্লাসে যেটা সামারি ছিল কি, যে সাবজেক্ট বড় করতে হলে আপনি সময়, স্থান এগুলো অ্যাড করতে পারেন, প্রিপোজিশন দিয়ে অ্যাড করতে পারেন, অথবা পার্টিসিপল ফ্রেজ অ্যাড করতে পারেন। পার্টিসিপল ফ্রেজ নিয়ে আরো বিস্তারিত পড়তে হবে। ক্লজ অ্যাড করতে পারেন, কানেক্টর অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো ক্লজ, কানেক্টর, ফ্রেজ এগুলো একটু ডিটেলস ভাবে বোঝানোর বিষয় আছে, তো আজকে হচ্ছে এটাতে আমরা যাবো আর কি। তো খেয়াল করেন, এই যে নতুন টপিকে আসছি, ফ্রেজ এবং ক্লজেস। এই নিচের ইয়াটা না থাকলে ভালো হতো, কেমনে জানি ইয়া করে। স্ক্রিন ক্লিয়ার দেখা যায়? মাহিম, জি ভাই। মাহিম কই গেছে? ভাইয়া আসলে দেখতেছি। খাওয়া দাওয়া করছেন? না ভাইয়া, ক্লাস শেষে। এই যে আপনাদের তো এই যে কি বলে, এই ডিসিপ্লিনের মধ্যে আসলে তখন সুবিধা হয়, বুঝছেন? দেরি করে খাওয়া বা ইয়া করে খাওয়া, তখন কিন্তু শরীর আস্তে আস্তে খারাপ হয়, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন। অনেক আছে সকালে ব্রেকফাস্ট করে না, বা 12টার দিকে করে। তো এভাবে করতে করতে এক সময় কি বলে শরীর ইয়া হয়ে যায়। আমি কিন্তু এই যে খেয়ে তারপরে ক্লাসে ঢুকি। যেমন এই যে আজকে কিন্তু খেতে খাইতে একটু দেরি হয়েছে, যার কারণে 4 মিনিট লেট হয়েছে। যাই হোক, যেহেতু আপনি অসুস্থ, অবশ্যই খেয়ে ফেলা উচিত ছিল। আচ্ছা, আমরা শুরু করি। তো মাহিম, আজকে আমরা এখন দেখবো যে ফ্রেজ এবং ক্লজ এই দুইটা বিষয় আসলে কি। ঠিক আছে, তো খেয়াল করেন, জি ভাইয়া। ফ্রেজ হচ্ছে, ফ্রেজে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকে না। যেমন ধরেন উইথ মাহিম, এখানে মাহিম হয়তো সাবজেক্ট হতে পারে, বাট ভার্ব নাই। ঠিক আছে, আবার এখানে দেখেন ইন দা মর্নিং, মর্নিং একটা নাউন বা সাবজেক্ট আমি যদিও বলি, তাও এটা কিন্তু ভার্ব নাই। তো ফ্রেজ মানে কয়েকটা শব্দ একসাথে হইলেই সেটাকে আমরা ফ্রেজ বলি। কয়েকটা শব্দ একসাথে হইলেই সেটাকে আমরা ফ্রেজ বলি, কিন্তু এগুলা কোনো পরিপূর্ণ বাক্য না, এবং এখানে সাবজেক্ট ভার্ব নাই। অন দা আদার হ্যান্ড, ক্লজ হচ্ছে কি, ক্লজের মধ্যে একটা সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই থাকবে। যেমন দেখেন, মাহিম স্টাডিজ, তো এখানে একটা সাবজেক্ট আছে এবং সাবজেক্টের কাজও আছে, সুতরাং এটা একটা পরিপূর্ণ কি বাক্য। ঠিক আছে, তারপর এটা দেখেন, অলদো, যদিও, দাবিক ওয়াজ টায়ার্ড। ঠিক আছে, এই সেন্টেন্সটা শেষ হয় নাই, তো শেষ না হইলেও এটা কিন্তু ওটা ক্লজ, বাক্যাংশ। ক্লজ মানে বাক্যাংশ। তো দাবিক হচ্ছে এখানে সাবজেক্ট, আর যে ওয়াজ টায়ার্ড এটা হচ্ছে ভার্ব, সুতরাং এটা হচ্ছে ক্লজ। তাহলে আমরা কি শিখলাম, যে কয়েকটা শব্দ একসাথে হইলে সেটা হচ্ছে ফ্রেজ, কিন্তু ওই কয়েকটা শব্দ একসাথে হওয়ার পরে যদি সেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকে, তখন হচ্ছে সেটা ক্লজ। তাহলে মহিবুল্লাহ, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? জি ভাই, বুঝছি। মাহিম, আপনি বলেন কোন জায়গায় কনফিউশন আছে। কনফিউশনটা হলো কি ভাইয়া, মানে ফ্রেজ আর ক্লোজের কাজটা কি? ফ্রেজ এবং ক্লজের কাজ হচ্ছে যে আমরা বাক্যের মধ্যে শব্দ অ্যাড করি না। যেমন আপনি সাবজেক্টটাকে বড় করলেন টেনে টেনে শব্দ দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনি বড় করার জন্য ফ্রেজও ইউজ করতে পারেন, ক্লজও ইউজ করতে পারেন। ঠিক আছে, দুইটা ইউজ করা যায়, কিন্তু এই দুইটা ইউজ করার কিছু নিয়ম আছে। হ্যাঁ, তো যেমন মহিবুল্লাহ যে ভুলগুলো হয়েছে, ম্যাক্সিমাম হচ্ছে যে ক্লজ কানেক্ট করতে বা ক্লজ বানাইতে ভুল করছে আর কি। এই দুইটা আলাদাভাবে চিনতে পারাটা জরুরি। দেখেন, এখানে আমরা প্র্যাকটিস করি। মহিবুল্লাহ বলেন তো, এই যে এই প্রথম যেটা আছে, বিকজ হি ওয়াজ লেট, এটা কি ফ্রেজ নাকি ক্লজ? এটা ফ্রেজ। হ্যাঁ, ফ্রেজ ভাই এটা। এটা আপনি ভুল বলছেন, কারণ না আমরা না না সংজ্ঞাটা ভাই, এটা ক্লজ ক্লজ, এটা ক্লজ। যে সাবজেক্ট এবং ভার্ব থাকলে তখন সেটা ক্লজ। এখানে আছে বিকজ হি ওয়াজ লেট, এখানে একটা সাবজেক্ট আছে আর ভার্বও আছে, ওয়াজ। মহিবুল্লাহ, দুই জি নম্বরটা ভাই, বলেন, ইন গান্ডারিয়া, এটা কি সাবজেক্ট নাকি এটা ফ্রেজ? ক্লজ। এটা ভাই ফ্রেজ। এটা হচ্ছে ফ্রেজ, ভেরি এটা গুড। ফ্রেজ আচ্ছা, হবে। মাহিম 3 নম্বরটা বলেন, পরেরটাও মাহিম ক্লজ। ওয়ান্টস টু গো অ্যাব্রোড, এটা কি মাহিম বলেন তো? মাই ওয়ান্টস গো টু অ্যাব্রোড, এটা ভাইয়া কি ক্লোজ? ক্লজ, ভেরি গুড, কারণ এখানে সাবজেক্ট আছে এবং ভার্বও আছে। বলেন তো কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব? মাহিম,
কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব? মাইন্ড কই গেল? জি ভাইয়া, বলছি এই যে আপনার নামে যে সেন্টেন্সটা আছে এখানে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা? বুঝলাম না কথাটা ভাই, আরেকবার বলবেন। মানে 3 নাম্বার যে সেন্টেন্সটা মাহিম ওয়ান্টস টু গো টু অ্যাব্রড। মাহিম জি জি, বিদেশ যেতে চায়। এখানে সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা? এটা মাহিম হলো সাবজেক্ট আর গো অ্যাব্রোড হইলো ভাইয়া, অ্যাব্রোড হইলো ভাইয়া ভার্ব। মহিবুল্লাহ কি ঠিক বলছে না ভুল বলছে? ভাই মাইম হইলো ওই সাবজেক্ট আর ওয়ান ছিল ভার্ব, আর টু গো টু অ্যাব্রোড হলো ক্লজ, জি ফ্রেজ এটা। আপনারা দুজনেই অর্ধেক অর্ধেক ঠিক বলছেন। এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, এটা নিয়ে কোনো ডাউট নেই। মাহিম হচ্ছে সাবজেক্ট আর ওয়ান্স হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে? তো যেহেতু সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে সুতরাং একটু দেখে বলে দেওয়া যাইতেছে এটা একটা ক্লজ। ঠিক আছে? আর যে টু গো এটা হচ্ছে যে আপনার এটাকে বলে ইনফিনিটিভ আর কি। এটা এক ধরনের ভার্বের মতো, বাট এটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে এটা আমরা ফ্রেজ চিনতেছি কিনা বা ক্লজ চিনতেছি কিনা। লাস্টেরটা বলেন মাহিম, ফর হায়ার স্টাডি এটা কি ফ্রেজ নাকি এটা একটা ক্লজ? এটা ভাইয়া ফ্রেশ। ভেরি গুড, কারণ এখানে সাবজেক্ট নাই ভার্বও নাই। জি ভাইয়া। মাহিম আপনি এই প্রথমটা বলেন তো, এটার একটা ইন ক্লজ দ্য বানাতে পারবেন? ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং। হুম, কিভাবে ক্লজ বানানো যায়? এখানে ক্লজ হইতে হলে কি হইতে হবে? একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে। তাহলে আপনি কি একটা সাবজেক্ট এবং ভার্ব বসাতে পারবেন আগে বা পরে? ইন দ্য মর্নিং। একটা ক্লজ চিন্তা করেন যেটাতে সাবজেক্ট এবং ভার্ব আছে এবং এটাও 6 আছে। p.m. in the morning. কি? 6 p.m. in the morning. 6 p.m. in the morning? ভাই ক্লাস শেষ হয়ে যাবে। এটা বলছেন? জি জি জি। এটা তো হইলো না, এখানে সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা? এটাকে যদি এরকম করে যে টুডে হুম, বলেন। টুডে আই এম ওয়েক আপ ইন দ্য মর্নিং। টুডে আই, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, এটাই তো আর্লি বলতেছি। ইন বলেন দ্য সাবজেক্ট, মর্নিং। সমস্যা নেই। এই একটু ছিল ফ্রেজ, তো এটাকে আমরা ক্লজ বানাইছি। এখন মাহিম বলেন এখানে সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা এই পুরো সেন্টেন্সে?
মাহিম সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা? টুডে হলো সাবজেক্ট। আমার তো কামালাম মোবাইলটা মধ্যে 2000 টাকা পাঠাই দিচ্ছে 1000 কামাল আর 1000 মসজিদে মনে করি সাবজেক্ট কে আর ভার্ব কে কার সম্পর্কে সেন্টেন্সটা বলা হচ্ছে? আই হলো সাবজেক্ট। হ্যাঁ, আই হলো সাবজেক্ট। ভেরি গুড। আর ভার্ব? ভার্ব হলো ওয়েট। ও ওঠা। আপনি মনে হয় মাঝে মাঝে একটু কনফিউজ থাকেন, তাই তো? কনফিউজ থাকলে জি চিন্তা ভাইয়া। করবেন যে কার সম্পর্কে বলা হচ্ছে। যার জি সম্পর্কে বলা ভাইয়া, হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট আই, আর বুঝতে সাবজেক্ট পারছি। যা করে সেটাই ভার্ব। জি জি। তো এগুলো আমি রিপিট করতেছি কারণ হচ্ছে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। জি ভাইয়া। সবগুলা গ্রামার সাথে এগুলো জড়িত। মহিবুল্লাহ, এটা বলেন উইথ ফুল এনার্জি এটা কিভাবে একটা ক্লজ বানানো যায়? I ran the marathon with my full energy. ঠিক আছে, ওকে, হইলো। দেখেন টাইপস অফ ফ্রেজেস, হ্যাঁ। তো একটা ফ্রেজ কি ধরনের সেটার উপর বিশেষ করে নাম দেওয়া যায়। যেমন এখানে একটা ইয়া আছে, মানুষের নাম আছে, এই কারণে এটা হচ্ছে নাউন ফ্রেজ। এখানে একটা ভার্ব আছে, এই জন্য এটা ভার্ব ফ্রেজ। ঠিক আছে, দেখেন এখানে হ্যাজ বিন স্টাডিং, যদি একটা নাউন থাকতো তাহলে কিন্তু এটা পুরোপুরি ক্লজ হয়ে যেত, কিন্তু নাউন না থাকাতে এটা কি হয় নাই, ক্লজ হয় নাই, এটা ফ্রেজ হয়ে গেছে হ্যাজ বিন স্টাডিং। তারপরে এখানে দেখেন ইন দ্য লাইব্রেরি, এখানে ইন হচ্ছে প্রিপোজিশন। তারপরে অ্যাডজেক্টিভ ফ্রেজ ফুল অফ হোপ, আশা অ্যাডজেক্টিভ। তো কুইকলি অ্যাডভার্ব, ভার্বকে বিশেষিত করে। পার্টিসিপল ফ্রেজ মোটিভেটেড বাই সাকসেস। তো তাহলে 1 2 3 4 5 6 রকম ফ্রেজ দেখলাম আমরা, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব, পার্টিসিপল। এটা মুখস্থ করা লাগবে না, বাট জানা থাকলে ভালো আর কি। এনি কনফিউশন মহিবুল্লাহ আর মাহিম এখানে? ভাই পার্টিসিপেল ফ্রেজটা আবার একটু বললেন? পার্টিসিপলটা আমরা এখানে না বলে একটু পরে বলি, হ্যাঁ। এটা আসলে এখানে বলে বোঝানোর পসিবল হয়, আগে ভার্ব পড়াই তবে ভার্ব পড়ালে বোঝানো যাবে। এটা আমি এর জন্য রেখে দিচ্ছি। আচ্ছা ভাই। আচ্ছা, ক্লজটা ওই দিন আমি পড়াইছিলাম, হ্যাঁ। ওইবার গেছে। ক্লজ সম্পর্কে ওই দিন আইডিয়া দিছিলাম। তো দেখেন আজকে আমরা একটু ডিটেলস পড়ি। তো ক্লজ একটা সেন্টেন্সে বাক্য অংশ যদি থাকে সেটা ডিপেন্ডেন্ট হতে পারে, আবার ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, ও কারোর উপর নির্ভর না। যেমন দেখেন এই বিষয়টা মহিবুল্লাহর জন্য গুরুত্বপূর্ণ কারণ এইরকম অনেকগুলো ভুলও করছে। এটা দেখেন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন। মাহিম স্টাডিজ এভরি নাইট, এটা হচ্ছে একটা পরিপূর্ণ বাক্য, কারণ এখানে সাবজেক্ট আছে, ভার্বও আছে, এবং এই সাবজেক্ট ভার্বের কাজটা পুরোপুরি শেষ হয়েছে। কিন্তু পরেরটা দেখেন ডিপেন্ডেন্ট, বিকজ মাহিম ওয়ান্টস টু গো টু অ্যাব্রড, কারণ মাহিম বিদেশ যেতে চায়। এই সেন্টেন্স থেকে আসলে শেষ হয়েছে। না ভাই। কথাটা বুঝছেন? তো যেহেতু ও শেষ হয় নাই, তার মানে যেহেতু সেন্টেন্সটা শেষ হয় না, সুতরাং এখানে কিছু একটা অ্যাড করতে হবে। যেমন ধরুন আমি যদি অ্যাড করি, হ্যাঁ, For বিকজ have a মাহিম good ওয়ান্টস টু, future. বিকজ মাহিম ওয়ান্টস টু গো অ্যাব্রড, যেহেতু মাহিম বিদেশ যেতে চায়, হি ইজ স্টাডিং আইএলটিএস। বুঝছেন? আপনার কিন্তু এরকম প্রচুর ভুল গেছে, যে সেন্টেন্স অর্ধেক মনে হয়েছে যে থেকে গেছে এরকম। তাহলে যদি কোনো ডিপেন্ডেন্ট সেন্টেন্স ক্লজ থাকে, এটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট করতে হবে আরেকটা সাপোর্ট দিয়ে আর কি।
তাহলে এখানে খেয়াল করেন এই যে নতুন যেটা লিখছি এটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। হি ইজ স্টাডিং আইএলস, কারণ এটা পরিপূর্ণ বাক্য। তাহলে ক্লজের প্রাথমিক ক্লাসিফিকেশন হচ্ছে দুই রকম, একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট। আরো একটা আছে সেটা হচ্ছে যে কোরিলেটিভ ক্লজ, যে দুইটাই স্বাধীন। যেমন ধরেন মাহিম ওয়ান্টস টু গো অ্যাব্রোড অ্যান্ড হি ইজ স্টাডিং আইএলস, তাইলে কি হতো, দুইটাই স্বাধীন বাক্য হইতো। তো ক্লজ সাধারণত কয়েক রকম হয়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, মানে যেই সেন্টেন্স যেটা আছে আর কি। ভাই এন্ডে যেটা উল্লেখ করলেন আবার একটু বলবেন? আমি বলছি যে মূলত আমি দুই রকম ক্লজ আইডেন্টিফাই করছি। হ্যাঁ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। মূলত এই দুইটা থাকলেই চলে, বাট অনেক সময় আরেকটা ক্লজ আছে সেটা হচ্ছে যে কোরিলেটিভ। কোঅপারেটিভ ক্লজ। ঠিক আছে, যে মানে এক্সট্রা ক্লজ আছে। তো কোঅপারেটিভ ক্লজ হচ্ছে কি যে দুইটাই স্বাধীন। হ্যাঁ, টু ইন্ডিপেন্ডেন্ট, টু আই এন ইন। যেমন ধরেন আমি লিখলাম মাহিম ওয়ান্টস টু গো অ্যাব্রড and he is still studying IELTS. তাহলে এখানে দুইটা ক্লজ আছে, এটা একটা ক্লজ, এইটা আরেকটা ক্লজ। এখন দেখেন দুইটা কি স্বাধীন ক্লজ না? মানে দুইজনের কারো কি কারোর দরকার আছে? না ভাই। কারণ শুধু এটা দিয়ে একটা সেন্টেন্স হয়, আবার শুধু হি ইজ স্টাডিং আইএলটিএস এটা দিয়ে একটা সেন্টেন্স হয়। তারপরে আমরা দুইটাকে একসাথে বসাইছি এন্ড দ্বারা যুক্ত করে আর কি। তো এই কারণে এটাকে বলা হয় কোঅপারেটিভ ক্লজ, যারা একে অন্যকে সহযোগিতা করে, এই আর কি। তো আপনি যখন ভাই সেন্টেন্স বড় অ্যাপের করবেন, কমা হবে? হ্যাঁ হ্যাঁ কমা হবে। ভাই অ্যাপের উপর কমা হলো কেন? ওই যে নিচে এই যে কোঅপারেটিভ ভাই। এটাই তো বলতেছি, মাহিম ওয়ান্টস টু গো অ্যাব্রোড, এখানে একটা বাক্য তো শেষ। ও মূলত এইটা আর এটা আলাদা বাক্য ছিল, যে মাহিম ওয়ান্টস টু গো অ্যাব্রোড, তারপর আরেকটা বাক্য কি হি ইজ স্টার্টিং আইএলটিএস। তো দুইটাকে আমরা একসাথে করছি, একসাথে করলে অর্থ বলতে সুবিধা হয়, যে মাহিম বিদেশ যেতে চায় এবং সে আইএলটিএস পড়তেছে। এরকম হয় না বাংলাতে, আপনি অনেক সময় দুইটা সেন্টেন্স একসাথে বলেন এবং দিয়ে। জি ভাই। তো এই কারণে এটা কমা দেওয়া হয়েছে, কারণ এটার পরে একটা পজ দিতে হবে হালকা করে, যে মাহিম বিদেশ যেতে চায়, এই জন্য সে পড়াতে পড়তেছে। তো এই জন্য বলার আগে কিন্তু হালকা একটু পজ আছে। লেখাটা বড় হয়ে গেছে। হাউ টু আইডেন্টিফাই ক্লজেস, এটা অলরেডি বলছি। সাবজেক্ট দেখবেন, ভার্ব দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্লজ হয়েছে কি হয় নাই। ঠিক আছে। আচ্ছা, এই আহ, মহিবুল্লাহ বলেন তো, এই যে হোয়েন দাবিক ওয়াজ ইয়াঙ্গার, হ্যাঁ এটা হচ্ছে ইনকমপ্লিট ক্লজ। কেন ইনকমপ্লিট? ভাই ওয়েন দাবিক ওয়াজ ইয়াঙ্গার মানে যখন দাবিক এ, আহ, যুবক ছিল এরপরে কোনো অতিরিক্ত তথ্য দেয় নাই এই জন্য মানে ফুলফিল অনেক সেন্টেন্সটা। ভেরি গুড, এটাই। এটা হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স থেকে। তো আমরা যখন ইংলিশে, আরে আমরা যখন লেখার সময় অনেক সময় এরকম হয় যে আমরা অনেক কিছু ইনকমপ্লিট রেখে দিই, ইনকমপ্লিট একটা ভুল হবে আর কি। চিন্তা করতে হবে যে সেন্টেন্সটা ইনকমপ্লিট কিনা।
এই মাহিম বলেন তো, এই যে 2 নম্বরটা, লিভিং ইন গ্যান্ডারিয়া, এটা কি ক্লজ নাকি ক্লজ না? লিভিং ইন গ্যান্ডারিয়া, হুম, এটা ক্লোজ তো ভাই। এটা কি কারণে ক্লজ? লিভিং ইন গ্যান্ডারিয়া এটা বুঝাইছে যে এক জায়গায় লিভিং ইন গ্যান্ডারিয়া। না না ভাই, এটা ক্লোজ না। কারণ কি? এটা তো জাস্ট একটাই কোশ্চেন যে সাবজেক্ট এবং ভার্ব আছে কিনা। তো এখানে তো সাবজেক্ট আছে, যে হি সাবজেক্ট ওয়ান ভার্ব। এই সেন্টেন্সে সাবজেক্ট কই? এখানে তো সাবজেক্ট নাই, এই কারণে এটা এই ক্লজ না, এটা হচ্ছে হুম। ফ্রেজ। কনফিউশন হওয়া যাবে না। এই তিনটা এখন লিখতে দেবো, হ্যাঁ? তো তার আগে একটু দেখাই নেই কিভাবে ক্লজ লিখবেন। একটা সাবজেক্ট দিবেন, একটা ভার্ব দিবেন, শেষ। ঠিক আছে, এক লাইন হয়ে গেল। তারপর একটা কানেক্টর দিতে হবে। ঠিক আছে, মই বললে একটা ক্লজ লেখান তো এটা দিয়ে, মানে মুখে মুখে বলেন ইউর ইউনিভার্সিটি লাইফ, এটা দিয়ে, মানে আপনার ইউনিভার্সিটি লাইফ। A dull and blooming life which seems not very interesting to me. ক্লজ হয় নাই কারণ সাবজেক্ট আছে, ভার্ব নাই। জি ভাই। এ ডাল এন্ড ইন্টারেস্টিং লাইফ, সরি কি বলছেন, এ ডাল এন্ড Gloomy. গ্লুমি হুইচ সিমস ইন্টারেস্টিং টু মি। এখানে সিম একটা ভার্ব আছে, সেটা তো হুইচ এর ভার্ব, কিন্তু এই যে লাইফের ভার্ব কোনটা? তাহলে পুরোটা ইজ বা ওয়াজ দিতে হবে, তখন গিয়ে এটা ক্লজ হবে। যে এ ডাল এন্ড গ্লুমি লাইফ হুইচ সিমস ইন্টারেস্টিং টু মি ইজ নট এনজয়েবল এট অল। ইজটা হচ্ছে লাইফের ভার্ব। ভার্ব না দিলে কিন্তু ক্লজ হবে না বা সেন্টেন্স পুরোটা হবে না। জি ভাই বুঝছি। আপনি তো মোটামুটি সেন্টেন্স হালকা বড় করা শিখছেন, তাই না? ক্লজটা শিখে গেলে তখন সেন্টেন্স পুরোপুরি বড় করতে পারবেন। তো ক্লজ বুঝতে মনে হয় একটু কষ্ট হইতেছে, কারণ দুঃখের বিষয় যে এটা আমাদের সিলেবাসে ছিল না, ইয়াতে ওই যে স্কুলের বা কারিকুলামের সিলেবাসে ছিল না, এসএসসি বা ইন্টারের। অথচ জি ভাই। এটা কিন্তু অ্যাডমিশন পরীক্ষা আসে, যারা ওই যে ইউনিভার্সিটি পরীক্ষা দেয় না, ওইখানে আসে, চাকরি পরীক্ষা সব জায়গায় আসে, এমনটা লাগে। যাই হোক, অধ্যক্ষ গালাগালি করে লাভ নেই। মাহিম একটু মাথা খাটান, এই যে এটা দিয়ে একটা বাক্য করা যায় কিনা, ইউর স্টাডি গোলস। এখানে কি মাই ইউজ করা যাবে ভাই? আপনি এটা ক্লজ বানাবেন, হ্যাঁ? মানে আমি তো লিখছি ইউর, তা আপনি বলবেন মাই আর কি। আপনি মাই দিয়ে বলেন বা লেখেন মাই। এতটুকু হইলো, হ্যাঁ? তারপরে কি হবে বলেন? এখানে কিন্তু গোলস লেখা আছে, মানে লক্ষ্য সমূহ, অনেকগুলো গোল, তার মানে প্লুরাল। তো মাই স্টাডি গোলস, আমার পড়াশোনার লক্ষ্য সমূহ, এটা পড়া হচ্ছে সাবজেক্ট। তো এখন আপনি এটাকে ক্লজ বানাতে গেলে একটা ভার্ব দেওয়া লাগবে, একটা ভার্ব আনেন মাহিম। সরি ভাইয়া, ওই যে কারেন্ট চলে বাড়ি খেয়েছে তো, ওয়াইফাইটা অফ হয়ে গেছিল, নেট চালু করলাম।
সমস্যা নেই, এই যে সেকেন্ড সেন্টেন্সটা বলতেছি, মাই স্টাডি গোলস। তো এতটুকু হচ্ছে আপনার জন্য লেখা আছে। এখন আপনি এটার পরে কি বসাবেন যাতে এটা একটা ক্লজ হয়? এখানে কিন্তু অলরেডি সাবজেক্ট আছে, মাই স্টাডি গোলস, আমার লক্ষ্য সমূহ, প্লুরাল। সাবজেক্ট তো আছে কারণ এটা সম্পর্কে বলা হচ্ছে। এখন একটা ভার্ব নিয়ে আসেন। Study goal is important in my life. একটু ভুল আছে বাট মোটামুটি হয়ে গেছে। এটা হবে গোল কি একটা না অনেকগুলা? অনেকগুলো, তাহলে কি একটাই হবে? গোল ইজ হবে। অনেকগুলা। হ্যাঁ, সিঙ্গুলার হয় না, ইজ বসছে, এটা প্লুরাল। প্লুরাল তো। তাহলে এটা কি অনেকগুলা। হবে? প্লুরাল হলে আর বসে, আর। বুঝছেন? প্লুরাল হলে আর বসবে। ঠিক আছে ভাইয়া। এই যে যা বলছি তো, একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে। মহিবুল্লাহ, এই প্রথম সেন্টেন্সটা ফিল কি ভাই, করেন। কি করবো ভাই এটা? বলেন তারপরে কি হবে। যে কোনো কিছু? হ্যাঁ, ক্লজ বানাইতে হবে আর কি। ও বাই দা ওয়ে, সরি সরি, একটা জিনিস বলি। এতক্ষণ তো ক্লজ কিভাবে লেখছে তা শিখাইলাম, হ্যাঁ। এবার খেয়াল করেন, এটা কিন্তু অলরেডি একটা ক্লোজ। এই যে অলদো মাহিম ওয়াজ টায়ার্ড, তো এখানে সাবজেক্ট আছে, ভার্বও আছে, তাই না? তাহলে এটা কিন্তু জি একটা ভাই। অর্ধেক ক্লজ আছেই, বাট বাক্যটা পুরোপুরি হয় নাই আর কি। এটা হচ্ছে ইনকমপ্লিট ক্লজ। তো এটাকে কমপ্লিট বানাইতে হলে ওই পাশে আরেকটা ক্লজ আনতে হবে। বুঝছেন? দুইটা ক্লজ মিলে একটা পুরোপুরি বাক্য হবে আর কি। তাহলে এখন বলেন যে ওই পাশে কি কি হবে। বাট হি গিভ হিজ বেস্ট টু হিজ ওয়ার্ক, টু হিজ কোম্পানি। ভেরি গুড, হয়ে গেছে। তাহলে ওই পাশে আপনি আরেকটা সেন্টেন্স আনছেন যে বাট হি গিভস হিজ বেস্ট টু হিজ কোম্পানি। ঠিক আছে, ফাইন। লাস্টেরটা বলেন, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তারপরে কি লেখা যায়? এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। ইউ ক্যান শাইন ইন লাইফ। ঠিক আছে, ফাইন। তাহলে এরকম অর্ধেক অর্ধেক সেন্টেন্স লিখে ওই পাশে আরেকটা সেন্টেন্স লিখে একটা বড় হয় আর কি। এটাও একটা ভাই ভাই, আমরা ইফ কিন্তু ইউ ওয়ার্ক হার্ড এর পর কমা দিতে হবে না, পরে ইউ ক্যান শাইন ইন লাইফ এভাবে লিখতে হবে না? দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। আচ্ছা ভাই। এখন আরেকটু কঠিন করে দিছি, শুধু অলদো, শুধু অলদো যে একটা বাক্য লেখেন, বলেন। ভাই আবার তো বললে ভালো হয়। বলছি যে আস্তে আস্তে কঠিন হইতেছে আর কি, এখন শুধু অলদো লিখছি। অলদো দিয়ে একটা বাক্য লেখেন পুরোপুরি। অলদো মানে জানেন তো, যদিও। Although he studied hard for the exam, but he couldn't get A plus. Not a good number. হুম, কি বলতেছে মাহিম? অলদো হি স্টাডিজ, তারপর কি বলছেন মহিবুল্লাহ? But he couldn't get A plus. Although he studied hard, ভাই। আচ্ছা, এখানে যে বার যেটা আছে, হ্যাঁ, এইটা না থাকলেও চলে, মানে বার আসবে না আর কি। এই জন্য আসবে না, একটু দেখাই নাহলে ভুল হয়ে যাবে।
খেয়াল করেন, হি স্টাডিজ হার্ড, সেন্টেন্সটা যদি এরকম হইতো যে সে খুবই কঠোরভাবে পড়ছে, তো তাইলে বাকি অংশটার এক্সপেকটেশন কি, যে সে ভালো রেজাল্ট করছে, তাই হবে না? কিন্তু আসলে তো করে নাই। এখানে যেটা লেখা আছে হি স্টাডিড হার্ড, হয়েছে এটার উল্টাটা। স্টাডি হার্ড করলে তো ভালো রেজাল্ট আসার কথা, বাট পায় নাই। এই জন্য এখানে একটা বাট বসছে, বাট দ্বারা অপোজিট অর্থ বোঝায় আর কি। কিন্তু এই সেন্টেন্সে শুরুতে একটা অলদো আছে। অলদো মানে যদিও, যদিও সে ভালো মতো পড়ছিল, সে পাস করতে পারে নাই, তাহলে এখানে বাটের কি দরকার আছে? না ভাই। বুঝছেন জিনিসটা? জি ভাই। আচ্ছা মাহিম, ওই যে 20টা যে লেখা ছিল, হ্যাঁ, সাবজেক্ট বড় করা, ওটা কি কটা লিখতে পারছেন? ভাইয়া আমি লিখছি ভাইয়া, অলমোস্ট 18টার মতো লেখা ফেলছি। কত হলো কখন আমি লেখ ওইটা। এখন লিখতেছেন জি। নাকি আবার? না 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 ভাই, লেখা ফেলছি, আমি এখন দিতে পারতেছি, আমার ফোনে ক্যামেরা ভালো না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ও আপনার তো ভেঙে গেছে না? ইস। হ্যাঁ ভাইয়া, আমি সকালে দোকানে অফিসে যাই, দেন আমি অফিস থেকে আপনার যে ওই কোম্পানি ফোন দিয়ে তুলে দেন পাঠাবো না আপনাকে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, সমস্যা নেই। যারা কষ্ট বা প্রতিবন্ধকতা সহ পড়ে তারা ভালো করে, হ্যাঁ। এই যে ধরেন আমি এখন যে ল্যাপটপটা ইউজ করতেছি, এটা মার্কেট প্রাইস ইজ মোর দেন 1 লাখ, নতুন কিনলে আর কি। এবং এটাতে 16 জিবি র্যাম, তারপরে টাচ প্যান, আমার স্ক্রিনটা কিন্তু টাচ ল্যাপটপের, সবই একদম খুবই ভালো একটা ল্যাপটপ। কিন্তু আমি যখন ভার্সিটিতে ছিলাম ফার্স্ট ইয়ারে, তখন আমার কাছে কোনো ল্যাপটপই ছিল না, আমার কাছে ওয়াইফাইও ছিল না, কিছুই ছিল না। তো আমার এক বন্ধু হলে থাকতো, ওর অতিরিক্ত একটা ল্যাপটপ ছিল, ও আমারে বললো যে নে তুই আমার ল্যাপটপটা চালা। তো ওর ওই একটা পুরান ল্যাপটপ, প্রায় মনে হয় 20-25 বছর আগে পুরান ল্যাপটপ, এই এরা আছে এখন আমার কাছে, রেখে দিয়েছি আমি। তো ওইটা দিয়ে আমি ল্যাপটপ চালানো শুরু করলাম এই ফার্স্ট ইয়ারে থাকতে। তারপরে বাসায় ওয়াইফাই ছিল না, আমি ওই নিচতলার এক ভাই, ওনার ওয়াইফাই ছিল, ওনার থেকে বলে পাসওয়ার্ড নিয়ে আসছি। তো ওই দিয়ে শুরু করছিলাম হচ্ছে যে আপনার অনলাইনে কাজ করা বিভিন্ন রকম। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে আর মোবাইল ছিল একটা 2 জিবি র্যামের, স্যামসাং না কি জানি। তারপর হচ্ছে আস্তে আস্তে কষ্ট করে টাকা জমাইছি, ফোন কিনছি ভালো, তারপর এখন ল্যাপটপ কোন চেঞ্জ ফোন হয়েছে। চালান? আমি ওই স্যামসাংই চালাইতাম, মানে স্যামসাং, পরে আর কয়েকটা কিনছি ভালো ভালো, বাট লাস্টে একবার ইয়ে হয়ে গেল। তারপর হচ্ছে আমি ইয়া কিনছি, ওই যে এখন অপ্পো চালাই আর কি, বাট খুবই ভালো ফোন। আর ল্যাপটপ চালাইতেছি লেনোভো। তো ধরেন এবং আমার মনে আছে আমি সেকেন্ড ইয়ারে যখন ইয়া করতাম, একটা ইন্টার্নশিপ করতাম একটা কোম্পানিতে। তো ওই ওদের যে কাজটা ওটা ল্যাপটপে করা লাগতো, হ্যাঁ, বাট আমি ফোন দিয়ে করতাম, কারণ ল্যাপটপ, সরি এটা ফার্স্ট ইয়ারে, হ্যাঁ, ইয়ার আগে আর কি। ও না, আমার তখন ল্যাপটপ ছিল, মানে ল্যাপটপ পাওয়ার পরেই ওই ইন্টার্নশিপ করছিলাম, কিন্তু ল্যাপটপটা এত বড়, মানে কিছু বড় ল্যাপটপ আছে না, তো এটা ব্যাগে করে নিয়ে খুব কষ্ট করছিল। তারপরে এটার আবার ব্যাটারি ছিল নষ্ট, তো ওই প্লাগ দিয়ে চালানো লাগতো, ঝামেলা ছিল, যার কারণে আমি ফোন ছাড়া যেতাম আর কি অফিসে, এই ল্যাপটপ ছাড়া ফোন দিয়ে করতাম। তো আপনার অবস্থা দেখে আমার মনে পড়লো আর কি। তো যত প্রতিবন্ধকতা থাকুক, আপনার ফোকাস থাকতে হবে যে মানে মোটামুটি এখন তো একটু অসুস্থ আছেন, সুস্থ হয়ে গেলে তারপরে পড়ার দিকে ফুল ফোকাস দিতে হবে আর কি, ইনশাল্লাহ ভালো করবেন। ইনশাল্লাহ ভাইয়া। আপনার এমনি কোন দেশে যাওয়ার প্ল্যান? কার ভাই? আমার হুম। আপাতত তো ভাইয়া প্ল্যানিং হলো ভাইয়া, হয়তো ইউকে তে, নাহলে ইউরোপে, কোনো একটার মধ্যে, যদি ইউকে তে মিস্টেক হয় দেন, না হলে ভাইয়া কোরিয়া। ও, কোরিয়া খুব ভালো জায়গা, আমি কোরিয়া নিয়ে রিসার্চ করছি, হ্যাঁ। হ্যাঁ। ওদের আম, কি বলে আপনার আইএলটিএস এ ভালো স্কোর থাকলে মনে হয় স্কলারশিপ পাইতে পারেন। তারপরে ওইখানে কাজের সুবিধাও ভালো, আর খরচ কম। কিন্তু ভাই এখানে কথা আছে ভাইয়া, ওদের কাজের ক্ষেত্রে ভাই আবার ওদের ভাষা জানা লাগে। ভাষা জানা লাগে সেটা ঠিক আছে, ওটা তো অনেক ভালো লেভেলের কাজের ক্ষেত্রে, বুঝছেন।
এখন এখানে যদি আলটিমেট গোল চিন্তা করেন যে সেটেল হওয়া, তাহলে কিন্তু ইউকে তে সেটেল হওয়া উড বি মাচ ডিফিকাল্ট কারেন্ট সিচুয়েশনে আর কি। হুম। ইউকে কিন্তু এখন খরচ বাড়াইতেছে, তারপর ইউকে তে কাজ পাওয়াও এখন একটু কঠিন, তাছাড়া ওরা দিন দিন রেসিস্ট হইতেছে। তো সেই তুলনায় সাউথ মানে কোরিয়া। হুম, অনেক বেশি হয়ে যাবে, মানে অ্যারাউন্ড 30 লাখের মতো পড়ে যাবো। ইউকে তে হ্যাঁ ভাই, এখন পার্ট বাই চার পার্ট আস্তে আস্তে, 4 বছরে হবে নাকি এটা কয় বছরের খরচ? যদি আমি কাজ না পাই। 30 লাখ কি মানে কত সময় 30 লাখ? মানে ফার্স্টে এটা বললো, মনে করেন ও বললো এরকম যে স্বাস্থ্য ভাই যেটা থাকে, মানে ওদের প্রতি সেমিস্টার হিসাবে, মানে ও বললো যে 1 বছরের টাকা দেওয়া লাগবে না তাইলে আর ভার্সিটিতে কোনো। মানে আপনাকে 1 বছরে খরচ 30 লাখ টাকা? বললো তো এরকম কিছুই। ইউকে তো ভাই প্রথমে গেলে তো কাজ পাওয়া যায় না, এই জন্য এক্সপেন্স সবকিছু ওখানে বাসা থেকে কভার করতে হয়। আর এভাবে যদি মনে করেন খরচ ছাড়া যায় তাহলে 10-12 লাখ 15 লাখের মধ্যে হয়। আর যে অতিরিক্ত যে খরচটা ওগুলো মানে হলো এতে হয়ে যায়। 17 লাখ লাগবে, কিন্তু টোটাল ওই যে আরো ওই যে ইন্স্যুরেন্স, তারপরে হেলথ হেলথ ইন্স্যুরেন্স আর কি কি যেন আছে বললো, মিলে প্রায় 20-25 লাখ টাকার মতো চলে যাবে। এটাই তো সমস্যা, এটা অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে ইউকে। আগে কিন্তু ছিল না, ওরা মনে হয় গত বছর বাড়াইছে। সংসদে দেখলাম যে ভাইয়া এই যে মানে আমার দোকানটা দেওয়ার আগেও ছিল ভাই, আমার বন্ধু একটা গেছে, ও মাত্র গেছে 12 লাখ টাকা দেবে। 30 লাখ টাকা যদি খরচ করতে হয় ইউকে যাওয়ার জন্য, একটা অস্ট্রেলিয়া যাওয়া ভালো। অস্ট্রেলিয়া এক্সপেন্সিভ হলেও অস্ট্রেলিয়া কিন্তু খুবই চমৎকার দেশ। ভাইয়া ওই অস্ট্রেলিয়ার জন্য একটা ভিসা জমা দিয়েছিলাম, কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য, বুঝছেন ভাইয়া, হুম। কিন্তু পাসপোর্ট ওদের কাছে থাকবে। অস্ট্রেলিয়া কি ওয়ার্ক পারমিট দেয়? ওই যে মনে হয় 50 টাকা করে আছে, দেখছিলাম কি কি জানাতে দেয়। না, ওই ওয়ার্ক পারমিট আসছিল ভাইয়া, এখন ওদের কাছে পাসপোর্ট থাকলে তো সমস্যা ভাইয়া। সেটাই সমস্যা। এখানে রিজেক্ট করে দিয়েছি। আর ইতালির জন্য প্রায় 1 বছর উপরে ভাইয়া ওয়েট করলাম, হইলো না। হয় নাই কেন? Inshallah, you will be go to abroad by giving IELTS because someone says that jazz দেশে বিদেশ যায়। আহ, যাবে তো অবশ্যই ইনশাল্লাহ, বাট ভালো দেশে তো হবে তো আর কি। যাক দেখেন ইনশাল্লাহ। এটাই ভাইয়া, দোয়া ইউকেতে করেন। এখন আর সেটেল আপনি হওয়া কঠিন হইলেও ইউকেতে কিন্তু মানে ইউকে ইউএসএ এগুলা কিন্তু পৃথিবীর সবচেয়ে মানে বড় পাওয়ারফুল দেশগুলোর মধ্যে। তো কষ্ট করলে ইনশাল্লাহ ভালো ভবিষ্যৎ সম্ভব। এখন কাজ নিয়ে ভাইয়া টেনশন করি না, কাজ ওদিকে দেওয়ার মতো লোক আছে তো। কিন্তু এখন ভাইয়া মানে টাকাটা অনেক বেশি হয়ে যায়, এইটা ম্যানেজ করার জন্য একটু টাফ হয়ে গেছে। সেটাই। ভাই কি বাইরের কোনো জায়গায় বাইরে যাওয়ার জন্য কোনো পরিকল্পনা নাই? হুম। এই মাস্টার্স করার জন্য বা পিএইচডি করার জন্য বাইরে যাওয়ার জন্য কোনো নাই, আপনার প্ল্যান নাই? আমার তো দেশে একটা মাস্টার্স করা আছে, তো আমি বাইরে গেলে সম্ভবত সেকেন্ড মাস্টার্স নিয়ে করবো আর কি। এগুলো প্রসেসিং এ আছে, এগুলা এখনো খুব বেশি প্রোগ্রেস হয় নাই। আমি তো দিলামই মাত্র গত মাসে আইএলটিএস। কোন দেশের জন্য ভাইয়া দিতে পারবেন? আমাদের আগে বাইক করে দিয়েন বাংলাদেশে, ইনশাআল্লাহ। আচ্ছা, এই কমসে কম সেট করে দিয়া, তারপরে মনে করেন লাগলে লাত্তি দিয়া বাইক করে দেন বাংলাদেশে পড়ায় মরায়া। যেতে পারলেই সবাই বাঁচে। হ্যাঁ, চলেন শুরু করি। হ্যাঁ ভাইয়া। এই আহ হ্যাঁ, ভাই একটু মাথা কামান, হ্যাঁ এখানে আর একটু কোডিং করে দিছি। এখন দুইটা ক্লজ লিখবেন, ঠিক আছে, পাশাপাশি। একটা হচ্ছে ওয়ান অ্যাবাউট ইউর আইএলস এন্ড অ্যাবাউট ইউর প্ল্যান টু গো অ্যাব্রড। একটা বড় সেন্টেন্স বানান যেটাতে দুইটা ক্লজ আছে। তার মানে টোটাল দুইটা দুইটা চারটা, সরি, দুইটা সাবজেক্ট দুইটা করে ভার্ব থাকবে আর কি। বুঝছেন মাইম? জি ভাইয়া। তো এখন তো চেষ্টা করে পারেন কিনা।
মানে একটা লম্বা বাক্য বানান যেটাতে দুইটা ক্লজ থাকবে। I am prepare myself from IELTS exam and my আই এম plan প্রিপেয়ার ফর আইএলটিএস এক্সাম। তারপর কি বলছেন? and and my plan go to abroad in 2025। in our success in our success এই তো বাকি ভাইয়া। মোটামুটি বানাইতে পারছে, হ্যাঁ টুকটাক ভুল হয়েছে, যেমন এটা হবে আই এম প্রিপেয়ারিং, প্রস্তুত করতেছি কন্টিনিউয়াস এই মুহূর্তে, হ্যাঁ। হ্যাঁ আই এম প্রিপেয়ারিং মাইসেলফ ফর আইএলটিএস এক্সাম, এই পর্যন্ত ঠিক আছে। তারপর হচ্ছে অ্যান্ড মাই প্ল্যান ইজ টু গোয়িং অ্যাব্রোড। এখানে এই যে সেকেন্ড যে ক্লজটা এন্ড এর পরে শুরু হয়েছে, তাহলে মাই হচ্ছে যে মাই প্ল্যান হচ্ছে যে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। মাই প্ল্যান ইজ গোয়িং অ্যাব্রোড ইন আওয়ার সাকসেস, না টু বি সাকসেসফুল। ঠিক আছে, হালকা পাতলা একটু ভুল হয়েছে এখানে, টেন্সের ভুল, আর এখানে এখানেও টেন্সেরই ভুল বসাতে বলেছে আর কি। ভাই আপনার বেসিক যে একদম খারাপ ভাইয়া তা না, আপনি মোটামুটি জিনিসগুলো জানেন এবং বুঝেন, হ্যাঁ। তো এখন সম্ভবত ভালো টিচার পান নাই আগে, এজন্য বুঝতে সমস্যা হয়। তো একটু এর মনে, মনে করেন প্র্যাকটিস কথাটা শুনতে পাইনি। যাবত পড়ি না তো ঠিক আছে আশা করি। বললাম যে ভাই আগে হয়তো মানে প্র্যাকটিসটা ঠিক মতো করা হয় না আর আর যদি প্র্যাকটিস করে অনেকদিন যাবত কিছু করা হয় না, তো যদি আস্তে আস্তে করতে থাকি ইনশাল্লাহ আশা করি হয়ে যাবো, যেহেতু আপনি আছেন আল্লাহর রহমত। আমি তো আমি তো আর আপনার সাথে পরীক্ষা দেবো না, আপনার পরীক্ষা আপনাকে দিতে হবে। আমার মনে হয় 2 মাস সময় না আপনার বলুন জন্য যে কম আপনি হয়ে যেহেতু যায়। আছেন আল্লাহর রহমত। আমার যেটা মনে হচ্ছে যে 3 আপনার মাস যদি, বলছি ভাই আমার ও আচ্ছা, 3 মাসে আপনি যদি প্রতিদিন 3 ঘন্টা করে দেন 3 তাইলে মাসে হবে এনাফ। না ভাই? 3 মাসে হবে যদি প্রতিদিন 3 ঘন্টা ঠিক করে আছে দেন, ভাই। তার মানে আমি বুঝাই, 3 মাসে 3 ঘন্টা করে হলে 90 দিনে আচ্ছা 3 নং 27, 270 ঘন্টা যদি আপনি পড়েন, ডেফিনেটলি হবে, হবে না কেন? এখন গত 2 সপ্তাহে কিন্তু ঠিক আছে 2 সপ্তাহ দেখলেন যখন কিন্তু এরকম করা হয় নাই, তো এখন এই আল্লাহর মতো এখন সুস্থ হয়ে গেলে সামনে থেকে ভালো মতো পড়তে হবে আর কি। অবশ্যই ভাই, এটা হেলামি করবো না কোনো, এই যে দোকানে যাই ঝামেলাটা কমতেছে ভাইয়া, হুম। ইনশাল্লাহ হেলামি করবো না। আর আমি মহিবুল্লাহকে বলছি প্রতিদিন পরীক্ষা দিতে, মহিবুল্লাহ মনে হয় পরীক্ষা দেয় না। ভাই পরীক্ষা আমার দিতে ওই বলি। ডাবিক নিয়ে রেখা দিয়েছে, আমি কি পরীক্ষা দিব কোন? হ্যাঁ, কি করছে? আমার ক্যাম্পাস 19 ভাই ডাবিক নিয়ে রেখা দিয়েছে, এখন কি পরীক্ষা দিব বলেন? ও যদি 19 নিয়ে থাকে, আপনার কাছে তো আরো 18টা বই আছে, মানে 9টা বই আছে। ভাই আমার পরিকল্পনা হলো একটা একটা ধরবো, একটা একটা শেষ করবো, পরে মনে করেন আবার ওরা ব্যাক করবো, এরকম প্ল্যান ছিল। প্ল্যান ঠিক আছে, অনেক সময় প্ল্যানে চেঞ্জ হয়, হ্যাঁ, এর জন্য থেমে থাকা যাবে না। আপনার কাজ হলো প্রতিদিন পরীক্ষা দেওয়া। আপনি যখন প্রতিদিন পরীক্ষা দিবেন, প্রতিদিন লিখবেন, আপনার হাতে তো সময় আছে। ওরা দুজন না হয় ওরা তো বাধ্য হয়ে জব করতেছে, তাই তো করতো না। আপনার তো আল্লাহর মতো ওই ঝামেলা নেই, কাজে লাগাইতে হবে। ওই যে ভাই বাঙালি ভাই, এই যে পড়া শুরু করার আগে আজকে সব শেষ করে ফেলুম, পরে আমার মতে পড়া বসতে আপনার, যায় ঘুমাইছে পরে। আমার মতে আপনি একটু কেয়ারফুলি পড়লে আপনার সাথে উঠে যাবে। ঠিক আছে, আর যদি এরকম টুকটাক ভুল হয় তখন কিন্তু ওই 6-এর বেশি উঠবে না, খেয়াল করে। একটু পড়লে সাথে উঠে যাবে ঠিক মতো, ইনশাল্লাহ যদি ভাই মনোযোগ দিয়ে পড়লে। চেষ্টা করবো, আমি আপনি তো আছেন। এখন হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি তো মনে হয় 4.5 পাবো যে অবস্থা। আপনার এখন লেভেল 4 বা 5 এরকম আর কি, তো এটা চেষ্টা করলে
1 মাসের মধ্যে 6 তুলে ফেলা সম্ভব। আরেকটু চেষ্টা করলে আরেক পাশে 7 উঠবে হয়তো আরকি। তাইলেই হবে ইনশাল্লাহ ভাইয়া। হুম। এখন লিসেনিং, তারপর হচ্ছে যে স্পিকিং, তারপর হচ্ছে রাইটিং, এইগুলা দিয়ে আপনার ভালো মতো পারতে হবে। রিডিং মনে হয় আপনার জন্য একটু কঠিন হবে, কারণ হচ্ছে যে আপনার শব্দার্থ যদি কম থাকে, শব্দার্থ রাতারাতি বাড়ানো যায় না, এই হচ্ছে সমস্যা। কিন্তু বাকিগুলা বিশেষ করে আমার লিসেনিং, ভাইয়া, হ্যাঁ আপনাকে আমি বলতেছি, আপনার ফোনের ইয়ে তো জি ঠিক ভাইয়া। আছে না, মাইক্রোফোন বা অডিও? হ্যাঁ ভাই শুনতেছি। আমি বলছি মানে নষ্ট হওয়ার পরে ঠিক আছে কিনা, নাকি শুধু স্ক্রিনটা প্রবলেম হয়েছে? স্ক্রিনটাই প্রবলেম হয়েছে ভাই, এখনো ভয়েস সবকিছু শোনা যেতেছে, সাউন্ড একটু কমে গেছে, এই কারণে ফ্যান অফ করে ভাই 2 ঘন্টা যাবত বসে আছি ঘরে। আচ্ছা, আমি যেটা আইডিয়া দিছিলাম যে হোয়াট ইউ হ্যাভ টু ডু, যখন আপনি অফিস যাবেন বা আসবেন, যেহেতু আপনি ব্যস্ত মানুষ, জিনিসটা বুঝেন, যখনই অফিসে যাবেন বা আসবেন, তো কানের মধ্যে হেডফোন লাগাই রাখবেন, ঠিক আছে? জি ভাইয়া। তো এই দরকার হলে ওই যে 300 টাকা দিয়ে ইয়া পাওয়া যায়, কি বলে, নেকব্যান্ড পাওয়া যায় কম দামি। তো নেকব্যান্ড এটা কিনে গলায় ঝুলে রাখবেন, এবং যাইতে আচ্ছা বা ভাইয়া। আসতে ইংলিশ শুনবেন। ইংলিশ কিন্তু লিসেনিং কিন্তু ইজি, লিসেনিং এ মানুষ 40-40 পায়। তো আপনার যে বাকিগুলো দুর্বলতা আছে, তো লিসেনিং এ কিন্তু গ্রামারের কোনো ঝামেলা নাই। হ্যাঁ, লিসেনিং একমাত্র আপনার শুনে বুঝতে পারলে আপনি নাম্বার পেয়ে যাবেন। তো এই জন্য শোনার অভ্যাস করতে হবে। জি ভাইয়া। হ্যাঁ, আমার কিন্তু কি বললে ছোটবেলা থেকে ইংলিশ দেখার বা শোনার অভ্যাস আছে। তারপরেও আমি যখন প্রস্তুতি দিচ্ছি, শুরুর দিকে আমি প্রথম 4টা পরীক্ষায় পাইছি 6.5 ইয়াতে লিসেনিং এ। আচ্ছা 4টা না, প্রথম 5টা পরীক্ষায় 6.5 পাইছি। তারপর কি আমার নাম্বারটা 7 উঠছে। আহ, তো এবং ওই সময় আমাকে প্রচুর, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে আমি দেখছি, ইংলিশে কন্টেন্ট শুনছি। আমি কিছুই করি না, খালি কন্টেন্ট শুনছি ইউটিউবে গিয়ে। তারপর আমার কান আস্তে আস্তে একদম পুরোপুরি অভ্যস্ত হয়েছে। তো লিসেনিং এ আপনার আপনার টার্গেট হওয়া উচিত লিসেনিং, এবং প্রতিদিন শুনতে হবে অফিস যাওয়া বা আসার সময়। কিছু ভিডিও কন্টেন্ট যেটা ভালো লাগে ইংলিশে শুনবেন, যা ইচ্ছা ভালো লাগে। ভাইয়া, এরা ইদানিং তো শুনতেছি ওই যে আপনি যে সিএনএন এর যে আর যেটা বললেন না হুম। চ্যানেল, ওইটা দেখি। তারপর আরো কয়েকটা ইংলিশে স্পোকেনে কথা বলে, ওইগুলো দেখি ভিডিও বসে বসে দোকানে। আর আপনি এমনিতে প্রতিদিন ফ্রি থাকেন কোন সময়, 10 মিনিট বা 15 মিনিট? ভাইয়া সকালবেলা একবারে যখন দোকানে যাই হুম। 8টা বাজে, তখন হুম। 8টা থেকে 8:30 পর্যন্ত থাকি টোটালি পুরা। দেন কাজ স্টার্ট করি, কারণ যে সাথে সাথে কাজ স্টার্ট করতে পারি না, হাফ আওয়ার একটু ব্রেক নেই, দেন স্টার্ট করি। না, ইয়ার সময় কি বলে, ওই যে আহ, এই বিকালে বা সন্ধ্যা বা রাত্রে? এটা ভাইয়া ফ্রি থাকি 7:30 পরে বা 5টা, আবার এরকম ফ্রি থাকি 5:30 থেকে 6:30 পরে। 7টার দিকে সাধারণত ফ্রি মানে থাকেন নাকি 6টা থেকে মাগরিবের? ফ্রি থাকি। ও, তাহলে আপনি একটা কাজ করবেন, হ্যাঁ, হ্যাঁ। যদি সকালে তাহলে আপনি একটা কাজ করবেন, ফোনে একটা অ্যালার্ম দিয়ে দিবেন 6:30টার দিকে, বা 7টা, এই না মাগরিব নামাজের পরে। জি তো যখন অ্যালার্মটা ভাইয়া। বাজবে, তখন হচ্ছে আপনি মহিবুল্লাহ একটা কল দিবেন, বুঝছেন? তো আচ্ছা মহিবুল্লাহর কল দিয়ে হচ্ছে যে ওর সাথে ইংলিশে কথা বলবেন প্রতিদিন 10 মিনিট। মহিবুল্লাহ কিন্তু ফ্রি আছে। এখন ও আমাকে বলছে যে ভাই কেউ থাকে না, তাহলে ও দিয়ে কিভাবে হবে? ওকে ভাইয়া। ঠিক আছে, যে এটা হচ্ছে আমার নিউজ ফিড তাহলে এটা ইউটিউবে। এই যে এগুলো আমি প্রতিদিন, প্রায় প্রতিদিনই শুনছি বা এখনো শুনি। এই যে এটা হচ্ছে জিও পলিটিক্যাল আর কি, ইউএসএ কাকে হুমকি দিছে, যে মনে হয় নাইজারকে, আফ্রিকান কান্ট্রি গুলা। তো আমার যেগুলো যেগুলো ভালো লাগে আমি এগুলো প্রতিদিন শুনতাম বা এখনো শুনি আর কি। এই যে সোশ্যাল মিডিয়া, তারপরে যে এগুলোই আসে আমার ফিডে, কারণ এগুলো আমি সবসময় শুনি। লিডারশিপ, আর মাঝে মাঝে টুকটাক গান টান শুনি, এগুলো আসে যে ফোকাস। তো যে যে বিষয়গুলো আপনার কাছে ভালো লাগে ওগুলো আপনি শুনবেন রেগুলার। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, তা আমি এগুলো শোনার চেষ্টা করেন, মজা লাগবে। এই যে আমি কিন্তু এই কার্টুনটা খুব পপুলার, হ্যাঁ। এটা কার্টুন হইলো, ওইটা হ্যাঁ আসলে অ্যাডাল্টদের কার্টুন।
মানে যে একটা ফ্যামিলি লাইফ নিয়ে আর কি। এটা শুনতে পারেন, এটা খুবই মজার। ছোট ছোট হয়তো ফ্যামিলি একটা গাই। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি গাই, এটা খুবই পপুলার। পুরো ওয়ার্ল্ডে সবাই শুনে এটাকে। দেখেন ভিউ দেখছেন, এবং এটা কিন্তু বাচ্চাদের না, মানে দেখতে কার্টুন হলেও এটা আসলে ইয়াদের সিনিয়রদের। তো এগুলো শুনতে পারেন, অ্যাডাল্ট এগুলো শুনলে কার্টুন। মজাও লাগবে এবং হচ্ছে যে ইংলিশও শেখা হবে। তারপরে যে টেট শুনতে পারেন, হাউ টু ক্রিয়েট আ মিনিং, এটা শুনতে পারেন, আমি শুনি নাই। এআই এর জ্বালায় প্রতিদিন কিছু না কিছু আসতেছে, এমন এমন জিনিস আসতেছে। এই যে ট্রাই 21 days, এটা হচ্ছে মোবাইলে চেষ্টা করা উচিত যে প্রতিদিন 10 ঘন্টা করে ধূপধাপ করলে সুন্দর মতো স্কোরটা উঠে যাবে। আচ্ছা, ফ্রেজ মোটামুটি পড়া শেষ, ক্লজ। হ্যাঁ, এখন এটা এক্সারসাইজ দিব। এটা হচ্ছে যে আসলে লিখতে না দিলে, আমি তো মুখে ধরছি, যখন লিখবেন তখন কিন্তু অনেক কিছু বের হয়, তাই না মহিবুল্লাহ? যেমন আজকে আপনি লিখছেন, তো লেখার পরে কিছু বের হয়েছে। বাই দ্য ওয়ে, আমি আপনাকে আবার লিখতে দিব। দ্বিতীয়বার যখন লিখবেন আরো বেটার হবে আর কি। ইনশাল্লাহ ভাই। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা রেখে দিই, এটা হচ্ছে যে আহ, সহজ জিনিস, কিন্তু একটু সময় দিয়ে বোঝাইতে হবে আর কি। ঠিক আছে, তাইলে আমরা মোটামুটি সেন্টেন্সের সাবজেক্ট বড় করা শিখলাম, তারপরে ক্লজ লেখা শিখলাম। তাহলে আমরা বড় জিনিস শিখছি দুইটা, মানে সেন্টেন্স বড় করার জন্য। একটা হচ্ছে আপনি সাবজেক্টটাকে বড় করবেন, আর একটা হচ্ছে যে ক্লজ বানাবেন। ঠিক আছে? সাবজেক্ট বড় করা কিন্তু মোটামুটি সহজ। ক্লজের ক্ষেত্রে আসলে আপনারা লিখতে পারবেন, বাট ভুল হবে আর কি। লিখতে থাকেন, আমার কথা হলো লিখতে থাকেন, আমরা আস্তে আস্তে ভুলগুলো তুলে নিয়ে আসবো। আপনি যদি ঠিকমতো দুইটা ক্লজ লিখতে পারেন, হ্যাঁ, তো একটা ধরেন রাইটিং এ টাস্ক 2 আর টাস্ক সব মিলে ধরেন যে আপনি হয়তো 40টা সেন্টেন্স লিখছেন। 40টা সেন্টেন্সের মধ্যে যদি 5-6টা ক্লজ লিখতে পারেন, আমি দুজনকে বলতেছি, যদি 5-6টা ক্লজ লিখতে পারেন এবং যদি ভুল কম হয়, আপনি ইজিলি 6.5 পেয়ে যাবেন। আর ভুল একদম কম হলে তখন 7 চলে আসবে। ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে ইয়ার দিকে আগাবো, সমস্যা নেই। কানেক্টর আছে, এগুলো পড়াইতে হবে। আচ্ছা, আমরা এই রাইটিং মোটামুটি গ্রামার নিয়ে আগাচ্ছি। তো এই লিসেনিংটা তাহলে ইয়া করি, ওই পরের ক্লাসে দেই আর কি। ইয়া আসলে কি বলে, ওর নাম কি, দাবিক আসলে। আর কেউ আসুক বা জি না ভাই। আসুক, প্রতিদিন হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। ওই যে আমি দাবিক ইয়াকে মাহিমকে যেটা বলছি, মাহিম আপনি ফোনে অ্যালার্ম দিয়ে রাখেন, মহিবুল্লাহ তো ফ্রি থাকে, আপনি খালি সন্ধ্যার দিকে ওরে ফোন দিবেন একটা, হ্যাঁ। আর আমি দেখি এটা কাজ, আমার ঠিক মাথায় আছে একটা ভাই। আইডিয়া আসছে, একটা ক্লাব বানানোর চিন্তা করছি। আমাকে অনেকে নক দেয় স্পিকিং প্র্যাকটিস করার জন্য, এখন আমার তো হাতে এই সময় নাই। তো সবাই মিলে একটা গ্রুপ বানাইতে পারলে, ধরেন যে জি 5 ভাই। থেকে 10 জনের একটা গ্রুপ, তো এখানে আননোন মানুষ থাকবে, কথা বলবেন। তাহলে দেখবেন যে একটা, মানে এখানে তো ধরেন আমরা আমরা নিজেরা নিজের কথা বলতেছি, ভুল হইলে লজ্জা লাগে না, কিন্তু আননোন মানুষের সামনে কথা বলতে গেলে একটা আড়ষ্ট ফিল লাগে। তো যখন একদিন দুদিন 3 দিন বলবেন, তখন দেখবেন যে আড়ষ্ট ফিল লাগবে না। আমি ওটাকে ইয়া করে দেবো, গ্রুপ করে দেবো। ওই যে কি একটা গ্রুপ জানি আছে, একটা ওয়েবসাইটের নামটা ভুলে গেছি। ওইখানে সব বিদেশিরা কথা বলে, মানে সব দেশের মানুষরা ইংলিশে কথা বলে, আর বিভিন্ন ভাষায়। আমি ওইখানে গিয়ে কথা বলতাম, ওই দেখলাম যে রাশিয়ান, চাইনিজ, তারপরে ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান সবচেয়ে বেশি। ইন্ডিয়ান ছেলেমেয়েরা কিন্তু প্রচুর পরিশ্রম করে আমাদের তুলনায়, পড়াশোনায় ভালো এরা। আমি ইউটিউবে একটা ছেলে দেখছি, হ্যাঁ, এদের আপনি দেখলে টাস্কি খেয়ে যাবেন। এই অল্প বয়স কিন্তু এত সুন্দর ইংলিশ বলে, বলার বাইরে। বুঝতে পারছি ভাই কার কথা বলছেন। একটা মেয়ে একটা পিচ্ছি ছেলে না? না না, একটা ছেলে আছে, ও গেঞ্জি পরে ইয়া করে, আমি ওর নামটা ভুলে গেছি, আমি পাঠিয়ে দিব না ওর লিঙ্কটা, দেখলে ভালো লাগবে। তাহলে মাহিব, আপনার কাজটা আপনি বুঝলেন, আমি এক্সাম্পল দিয়ে দিব। আর আপনি কালকে অবশ্যই ইয়াকে ফোন দিবেন, এই কি বলে, মাহিমকে ডেইলি। মাইবুল। হ্যাঁ, এটা হচ্ছে মাহিমের কাজ না, সরি, এই মহিবুল্লাহর কাজ না, এটা আপনার কাজ, আপনি ফোন দিবেন।
আপনার মধ্যে ওই সেন্সটা আসতে হবে যে এটা ধরেন আপনি খাওয়া যেমন আর্জেন্ট, অফিসে যাওয়ার যেমন আর্জেন্ট, পড়াটাও এরকম আর্জেন্ট হইতে হবে আর কি। জি জি ভাইয়া। আপনি বলেন তো 2 মিনিট একটু ইংলিশ বলেন, সারাদিন কি করছেন আজকে ইংলিশে? Uh, my health is not well. That's why mm, that's why I'm going to late in my office. Then my HR department are fine to be faster. তারপরে ভাইয়া ভাই ও মানে কথা বলতে আইট কাজতাছে। সমস্যা নেই। হু ইজ দ্য হেড অফ ইউর এইচআর ডিপার্টমেন্ট? Uh, my HR department head is Jahid Hassan, And and he is how is very Jahid rude. Hassan? What type of person he is? He's a very rude man. His behavior not good. Common scenario in Bangladesh. Is there anyone favorite in your office? No, he is favorite one of my one boss, Jalaluddin sir. His favorite boy is Jahid sir. Otherwise, any member of this office don't like her. হুম। আপনি আপাতত যেটা করতে পারেন, বাংলায় চিন্তা করে ইংলিশে বলবেন। জি ভাইয়া। হুম, ঠিক আছে, তাহলে আমি এই চ্যাপ্টারটা গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ? ভুল এই আছে চ্যাপ্টারটা অনেক, গ্রুপে তাই দিয়ে না দিব। ভাইয়া? না, খুব বেশি ভুল হয় নাই তো, সেন্স তো ঠিকই আছে। কিন্তু ভাইয়া ভাইয়া আমি জবটা না ভাইয়া মানে একটু পার্সোনালি কথা হলো আপনার সাথে, এসে আপনি এটা কথা শেষ করেন, দেন আপনাকে ফোন দিব না। আচ্ছা আচ্ছা। না, আমার মোটামুটি আজকে ইয়া শেষ। আমি একটু ভাবছিলাম লিসনিং আর রিডিং দেখাবো, এখন দাবিক তো নাই। তো আমি এই চ্যাপ্টারটা দিয়ে দেবো। ওকে আমাদের ভাইয়া। সেন্টেন্স মেকিং এ আমরা শিখলাম সাবজেক্ট কেমনে বড় করতে হয় এবং ক্লজ কেমনে লিখতে হয়। এখন এই শিখাটাকে এটাকে একদম সলিড করে ফেলতে হবে। তো সলিড করার কাজটা হচ্ছে আপনাদের প্রতিদিন এই যেগুলো থাকবে, এই যেগুলো গুলো করবেন। বিলিভ মি, যদি আপনারা ঠিকমতো এগুলো করতে পারেন, ফ্রেজার ক্লজ, তাইলে ইউ ক্যান নট অনলি জাস্ট ইউ ক্যান রাইট বাট অলসো ইউ ক্যান টক বাই ইউজিং দিস ফ্রেজেস এন্ড ক্লজেস। তাই ঠিক আছে? এবং এই দুটো হচ্ছে বেসিক ভিত্তি ইয়েস। রাইটিং এর এন্ড অলসো ফর স্পিকিং। আমি এই চ্যাপ্টারগুলো দিয়ে দিব। আর গ্রামার ক্লাস চলতে থাকবে প্রতিদিন। পাশাপাশি হচ্ছে রিডিং আর লিসনিং এর ক্লাস আসলে জি খুব ভাইয়া। বেশি কিছু নাই, হ্যাঁ? 4-5টা ক্লাস করলে হয়ে যায়, কারণ এগুলা জাস্ট সেকশন ধরে ধরে দেখানো, কিভাবে ট্রু ক্লজ করবেন, কিভাবে এমসিকিউ করবেন, কিভাবে শূন্যস্থান করবেন। তো ওগুলো এত সমস্যা না, কিন্তু ওগুলো প্রতিদিন করতে হবে, এটা হচ্ছে সমস্যা, যে আপনাকে প্রতিদিন রিডিং আর লিসনিং করা উচিত। স্পেশালি ফর মহিবুল্লাহ আমি বলছি একটা নির্দিষ্ট টাইম ফিক্স করবেন, ফিক্স করে পরীক্ষা দিবেন প্রতিদিন, পারেন না পারেন। ঠিক আছে, তাহলে আজকে একটু জি দেখে ভাই। দিলাম নাকি? ওকে ভাইয়া। ঠিক আছে ভাইয়া।